আচ্ছা, সবাই মোটামুটি জয়েন করেছেন না? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা শুরু করি কারণ 10 মিনিট অলরেডি ল্যাপস হয়ে গেছে। আচ্ছা, আমার নাম শুভ্র পাল। আমি অরুণ অ্যান্ড কোম্পানি চার্টার্ড অ্যাকাউন্টেন্টস এটাতে পার্টনার হিসেবে আছি। তো আপনাদের অনেকের সাথে আমি শিওর পিএটিসি তে দেখা হয়েছে। আমি জানি না আপনাদের মনে আছে কিনা। আপনারা যখন প্রি আর্টিকেলশিপ ক্লাসটা করতেন, তখন অনেকের সাথেই হয়তো আমার দেখা হয়েছে। সেখানে আমরা সবাই দুইটা করে টপিক নিয়ে আলোচনা করতাম। তো এখন এই সিএলএ হচ্ছে আপনাদের সাথে আবার অ্যাটাচ হতে পেরেছি। আচ্ছা, তো আপনাদের আহ, আমি হচ্ছে বিজনেস লর দুইটা ল নিয়ে আমরা আলোচনা করব। মানে আমি ক্লাস নেবো, একটা হচ্ছে কন্ট্রাক্ট অ্যাক্ট আর একটা হচ্ছে নেগোসিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট। তো এখন আমার টার্গেট থাকবে যে যেহেতু 10টা ক্লাস, আমার সাথে 10টার মধ্যে 5টা আমি একটাতে শেষ করব। তো 5টার মধ্যে থাকবে আলোচনা, মানে নর্মাল আলোচনা প্লাস হয়তো একটা ক্লাসে আমরা এমসিকিউ বা পরীক্ষা পদ্ধতি এগুলো নিয়ে আলোচনা করব। তো এইভাবে হচ্ছে আমি আমার প্ল্যানিংটা হচ্ছে সাজাবো এবং করব। তো আহ, আমরা এখন যতটুকু সম্ভব মানে বইতে যা ম্যানুয়ালে যা আছে প্লাস আমি সেভাবে একটু আহ, আমার স্লাইড গুলো বানানোর চেষ্টা করছি যাতে এক্সাম্পল গুলো আপনার কাছে আসে। এবং এখন যেহেতু আপনাদের এমসিকিউ পরীক্ষা হয়, তো সেভাবে যাতে একটু সুবিধা হয় যে আপনাদের এমসিকিউ পরীক্ষা দিতে গেলে আপনাদের কিভাবে একটু হেল্প হতে পারি, সেভাবে আমি একটু আমার স্লাইড গুলো বানানোর চেষ্টা করছি। তো ক্লাস শেষে আমি তো অবশ্যই স্লাইড গুলো শেয়ার করবো। সেগুলো আমি যথেষ্ট রিসোর্সফুল হিসেবে বানানোর চেষ্টা করছি। কিন্তু আমার স্লাইডের সাথে সাথে আপনারা অবশ্যই ম্যানুয়ালটা সাথে রাখবেন। তো দুইটাকে পাশাপাশি রেখে পড়লে আমার মনে হয় যে একটু বেটার সবকিছু হবে। আমরাও সেটাই করতাম, আমরা যখন ক্লাস করতাম তখন আহ সব স্যারের স্লাইড তো সমান মানে রিসোর্সফুল থাকতো না, তারপরে আমরা সবার স্লাইডই নিতাম। প্লাস হচ্ছে সেটার সাথে আমাদের ম্যানুয়ালটা সাথে রাখতাম। তো দুইটা মিলিয়ে যদি আমরা পড়ার চেষ্টা করি তাহলে আমরা মানে আমাদের আরো বেশি বেনিফিট হয়। যে ম্যানুয়ালটা তো আমাদের বেসিস, সেই বেসিসটাকে ধরে রেখে আমরা এক্সট্রা যা কিছু পাই সেটাকে অ্যাডিশনাল হিসেবে ধরে আমরা হচ্ছে আমাদের পড়াশোনাটা করতাম। আচ্ছা, তো আপনাদের আহ, যে বিজনেস ল যে কোর্সটা আছে এখন, আহ, এইখানে আসলে সব থেকে ইম্পর্টেন্ট যেটা মানে আমাদের প্র্যাকটিক্যাল কাজ প্লাস হচ্ছে আপনাদের শেখার জন্য সব থেকে ইম্পর্টেন্ট যেটা সেটা হচ্ছে কোম্পানিজ অ্যাক্ট, এটা নো ডাউট। কারণ আমরা যে প্রফেশনে আছি সেখানে অডিট বলেন, এমনি কর্পোরেট সার্ভিস বলেন, সবকিছুতে কিন্তু কোম্পানিজ একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো সেটা আমাদের মানে প্রতিটা সেকশন সবকিছু যা যা আছে কন্টেন্ট সবই আমাদের কাজে লাগে। আর বাদবাকি যে অ্যাক্ট গুলো আছে সিএলএ, যে কন্ট্রাক্ট অ্যাক্ট, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্ট, পার্টনারশিপ অ্যাক্ট, তো এগুলোতে আসলে শেখার বিষয় আছে। কিন্তু হয়তো এগুলোতে আপনারা যা পড়বেন সেটা বেশিরভাগই আসলে শেখার জন্য, পাস করার জন্য। হয়তো প্র্যাকটিক্যাল লাইফে খুব বেশি এগুলো কাজে লাগবে না, তারপরে হচ্ছে নলেজে তো আসলে মানে কোনো জ্ঞানই আসলে ছোট নয় এবং কোনো জ্ঞানই খেলনা না। তো সেই জন্য আপনারা চেষ্টা করবেন সবকিছুই সমান গুরুত্ব দিয়ে পড়তে। কোম্পানিস একটা অবশ্যই সব থেকে গুরুত্বপূর্ণ, এটা নো ডাউট, কিন্তু পাস করতে গেলে তো আসলে সবগুলোই পড়তে হবে। তো যা শিখবেন সেটাই একটা একটা না একটা সময় আপনাদের কাজে লাগবে। আচ্ছা, তো আর একটা বিষয় আমি বলি, সেটা হচ্ছে যে সিএল এর যে সাবজেক্ট গুলো আছে সেগুলোর মধ্যে সবার মানে আমার এক্সপিরিয়েন্স যেটা বলে সবাই সব থেকে বেশি অপছন্দ করে হচ্ছে আইটিটা প্রথমে। কারণ আইটি আসলে একটা বোরিং সাবজেক্ট, কিন্তু চেষ্টা করা হচ্ছে আইটিটাকে আরো কত রিসোর্সফুল করা যায়, আরো ইফেক্টিভ করা যায় সেটা চেষ্টা করা হচ্ছে। আর সেকেন্ড অপছন্দের সাবজেক্ট যেটা সেটা হচ্ছে ল, মানে অনেকের কথাই আর কি। তো ল কেন অপছন্দের সাবজেক্ট, কারণ এখানে অনেক কিছু পড়তে হয়, অনেক কিছু মেমোরাইজ করতে হয়। এটা হচ্ছে একটু কঠিন হয়ে যায় সবার জন্য। তো এটার জন্য অনেকে বলে যে বিসিএস লটা পড়তে ভালো লাগে না বা এটা পরীক্ষা দিতে একটু চ্যালেঞ্জিং। কিন্তু আমি যেটা মনে করি সেটা হচ্ছে লটা কিন্তু আসলে খুব মজার একটা সাবজেক্ট। তো এখানে আমি যখন পড়তাম তখন যেভাবে চিন্তা করতাম যে আমরা কিন্তু শুধু বিজনেস ল এর মধ্যে ল পড়ি না। আমরা কি করি, আমরা কিন্তু এই যে অডিটিং স্ট্যান্ডার্ড, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ড, সবকিছুই কিন্তু এক একটা আইন। মানে অ্যাকাউন্টিং এর আইন, অডিটের আইন, ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর আইন, আর এই ল তো হচ্ছে নিজেই একটা আইন। তো শুধুমাত্র এই বিজনেস লটাই যে আইনের সাবজেক্ট এটা কিন্তু না। আমাদের যতগুলা স্ট্যান্ডার্ড আছে সবগুলাই কিন্তু মানে আইনের মতনই। সেটা আমাদেরকে বলে যে কোন অ্যাকাউন্টিংটা কিভাবে করতে হবে, কোন অ্যাকাউন্টিং কিভাবে না করলে কি সমস্যা হতে পারে, কোন অডিটটা কিভাবে করতে হবে, এগুলো কিন্তু আমাদের সেই স্ট্যান্ডার্ড গুলো আমাকে শিখিয়ে দেয়। তো
সেগুলো যেহেতু আমাদেরকে এই কিছু একটা করতে শেখায়, কিছু একটা করতে মানা করতে শেখায়, তো সেগুলো কিন্তু আমাদের জন্য মানে আইন। তো এখন আপনারা ল যখন পড়বেন, আমি যদি বিজনেস লর কথা বলি, ল যখন পড়বেন তখন চেষ্টা করবেন যে এখানে যে কন্টেন্ট গুলো আছে সবকিছু মেমোরাইজ করা সম্ভব না। আসলে প্রত্যেকটা পয়েন্ট, প্রত্যেকটা সেকশনের প্রত্যেকটা পয়েন্ট মেমোরাইজ করা সম্ভব না। প্রত্যেকটা টপিকও হচ্ছে তার মধ্যে যে কন্টেন্ট গুলো আছে সমানভাবে মনে রাখা সম্ভব না। তো তারপরেও আপনারা যেটা করবেন যে প্রত্যেকটা আইনেই, সেটা বিজনেস ল বলেন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বলেন, অডিটিং স্ট্যান্ডার্ড বলেন, সবকিছুতেই কিন্তু কিছু ডেফিনিশন আছে। তো এই ডেফিনেশন গুলো আপনারা একটু মেমোরাইজ করার চেষ্টা করুন। তো ডেফিনেশন গুলো মেমোরাইজ করার উদ্দেশ্য হচ্ছে যে একটা ডেফিনেশন কিন্তু মানে একটা আইনের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, যে সেই আইনের মধ্যে কি কি আছে, কি কি কন্টেন্ট আছে, সেই কন্টেন্টের মধ্যে যে টপিক গুলো আছে সেগুলো একটা খুব সুন্দর করে ডেফিনেশন কিন্তু দেওয়া আছে প্রত্যেকটা আইনে। তো আপনারা চেষ্টা করবেন সেই ডেফিনেশন গুলো একটু মেমোরাইজ করতে। আর একদম লাইন বাই লাইন মেমোরাইজ না করতে পারলেও আপনারা যেটা করবেন যে ডেফিনেশন গুলোর মধ্যে কিছু ইম্পর্টেন্ট টার্ম আছে, মানে একটা ডেফিনেশনের মধ্যে যদি 20টা শব্দ থাকে, তার মধ্যে হচ্ছে 2টা বা 3টা ওয়ার্ড হচ্ছে তাদের কোর ওয়ার্ড বা কোর টার্ম। তো সেই কোর টার্ম গুলো আপনারা একটু মনে রাখার চেষ্টা করবেন। তো তাহলে কি হবে, যেহেতু আপনাদের এখন লিখতে হচ্ছে না, পরবর্তী সময় অবশ্যই লিখতে হবে। তো লিখতে হচ্ছে না বা যখন রিটেন হবে, মানে মানে রিটেন এমসিকিউ দুইটা ক্ষেত্রে কিন্তু আপনাদের এই টেকনিকটা কিন্তু আপনাদের হেল্প করবে। কোনো কেস স্টাডি সলভ করতে, কোনো কিছু বুঝতে কিন্তু আপনাদের এই ব্যাপারটা কিন্তু আপনাদের হেল্প করবে। আর ল যখন পড়বেন তখন একটা জিনিস মাথায় রাখবেন যে এই যে এত আইন তৈরি হয়েছে, সেটা কন্ট্রাক্টেড বলেন, কোম্পানিস অ্যাক্ট বলেন, অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডের যে আইনগুলো আছে, অডিটিং স্ট্যান্ডার্ড আছে, এটার মধ্যে যে মানে আইনের যে এত সেকশন, এই সেকশন গুলো কিভাবে আসছে? এই এত এত আইনে এত এত সেকশন আসছে কোন একটা পরিস্থিতিকে ট্যাকল দেওয়ার জন্য, বা একটা পরিস্থিতি অ্যারাইজ করেছে, একটা সিচুয়েশন অ্যারাইজ করেছে, সেইটাকে হচ্ছে ফেস করার জন্য। সেরকম পরিস্থিতি যদি ফার্দার ক্রিয়েট হয়, তাহলে আমরা কিভাবে আমরা সেটাকে ট্যাকল দিতে পারি, সেইটার জন্য কিন্তু এই যে এত এত আইনের কিন্তু প্রয়োগ ঘটে। তো আইন কিন্তু আসলে এই যে কন্ট্রাক্ট অ্যাক্ট যে বিশাল একটা অ্যাক্ট, কোম্পানি অ্যাক্ট যে বিশাল একটা অ্যাক্ট, এইটা কিন্তু আসলে একদিনে হয়নি। এই আইন কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করে। প্রথমে হচ্ছে আহ, একটা নর্মাল কিছু সেকশন বা নর্মাল কিছু ধারা দিয়ে একটা আইন শুরু হয়। তারপরে কি হয়, তারপর কিন্তু সেই আইনটা আস্তে আস্তে বাড়তে থাকে। যেমন ধরেন আপনারা এই যে ট্যাক্স আইনের কথা, যেটা যেটা আছে আমাদের ট্যাক্স আইন। তো ট্যাক্স আইন সেই যে 1984 সালে প্রথমে ইনিশিয়েট হয়েছিল। তো তারপরে কি হয়েছে, তারপরে কিন্তু আস্তে আস্তে সেখান থেকে অনেক মানে আইনটাকে ঠিক রেখে এর সাথে অনেক সাবসিডিয়ারি অনেক ডকুমেন্টস পেয়েছি আমরা। যেমন সেটাকে বলে এসআরও বলেন, কিছু অর্ডার বলেন, প্রতি বছর তো ফাইন্যান্স অ্যাক্ট বের হয়, পরিপত্র বের হয়। তো এগুলো কিন্তু সেই আইনেরই অংশ। তো দেখবেন যে সেই 1984 সালে যত এসআরও বা অর্ডার ছিল আইনের পাশাপাশি, এখন এই 30 বছর পরে কিন্তু তার থেকে অনেক বেশি, মানে 10 গুণ 15 গুণ হয়ে গেছে এসআরও পরিমাণ। তো এটা কেন হয়েছে? এটা হওয়ার কারণ হচ্ছে যে সবাই বুঝতে পেরেছে, রিয়েলাইজ করেছে যে একটা সিচুয়েশন অ্যারেজ করেছে, সেই সিচুয়েশন বা একটা কেসকে কিভাবে ট্যাকল দেওয়া যায়, কিভাবে সেই কেসটা ফেস করা যায়, সেই ধারণা থেকে কিন্তু প্রতিনিয়ত আইনের মানে পরিবর্তন ঘটে, পরিবর্ধন ঘটে, এবং এক্সটেনশন ঘটে, এবং সাথে মডিফিকেশন ঘটে। তো আপনারা যখন আইন পড়বেন তখন প্রত্যেকটা সেকশন, প্রত্যেকটা ধারা আপনারা চেষ্টা করবেন যে প্র্যাকটিক্যাল সিচুয়েশনের সাথে ম্যাচ করে পড়ার জন্য। কারণ আপনারা যে একটা একটা মানে ডেফিনেশন পড়লেন বা একটা সেকশন পড়লেন, আপনারা চিন্তা করবেন যে এই ব্যাপারটা যদি আমার নিজের সাথে ঘটতো, তাহলে কিভাবে আমি সেটাকে ট্যাকল দিতাম, এবং আমি কিভাবে সেটাকে ট্যাকল দিতাম, সেই আপনার যে কমন সেন্স, সেই কমন সেন্সটাই দেখবেন এই যে ম্যানুয়ালে যা যা কথাবার্তা লেখা আছে ধারার, আইনের, সেগুলোর সাথে মিলে যাচ্ছে। কারণ আপনি নিজের জীবনে যেসব জিনিস ফেস করবেন, সেগুলাই আইনগতভাবে কিভাবে ট্যাকল দেওয়া যায়, সেগুলাই কিন্তু বিভিন্ন আইন আপনাকে শিখিয়ে দেয়। তো সেই জন্য আপনারা যখন আইন পড়বেন, এটাকে বোরিং ভাবার কোনো দরকার নেই, এটাকে মানে কঠিন ভাবার কোনো দরকার নেই। আপনারা একটু টেকনিক্যালি পড়বেন, যে একটা জিনিস পড়ছেন, আমি একটু পর যখন থিওরিতে ঢুকবো তখন আরো ভালো করে বোঝা যাবে। এটা যেহেতু আপনাদের প্রথম ক্লাস, সেহেতু প্রথম ক্লাসে আমি একটু ব্যাকগ্রাউন্ড আলোচনা করি। কারণ আসলে প্রফেশনাল কোর্সে ওয়ে অফ স্টাডিটাই আসলে মেইন জিনিস। তো ওয়ে অফ স্টাডিটা যদি হচ্ছে আপনারা ঠিকভাবে ধরে ফেলতে পারেন প্রথমেই, তো তখন হচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আমাদের সামনে কিভাবে আগানো উচিত, কিভাবে আমাদের
পড়াশোনাটা করা উচিত। আচ্ছা, এখন আমরা যদি মূল আলোচনায় আসি একটু। তো এখানে দেখেন, আজকে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট নিয়ে কথা বলবো। এখন কন্ট্রাক্ট অ্যাক্ট, আচ্ছা কন্ট্রাক্ট অ্যাক্ট 1872। দেখেন, কন্ট্রাক্ট অ্যাক্টটা আমরা 1872 সালের কন্ট্রাক্ট অ্যাক্টটা নিয়ে আমরা আলোচনা করছি। তো আপনাদের মাথায় কি একটা প্রশ্ন কি আসছে যে আমরা তো বাংলাদেশি, তো বাংলাদেশের জন্ম তো হয় আসলে 1971 সালে। তো 1872 সালের কন্ট্রাক্ট একটা মানে এখানে কিভাবে আসলো? এই প্রশ্নটা কি আপনাদের মাথায় কখনো এসেছে? বা যদি আমি এখন প্রশ্ন করি যে 1971 সালে যে দেশে জন্ম, সেই দেশে কন্ট্রাক্ট অ্যাক্ট 1872 সালেটা, এটার মানেটা কি কেউ বলতে পারবেন? স্যার, এটা হচ্ছে আমাদের 1971 সালে যখন হচ্ছে রাষ্ট্রপতির যে অধ্যাদেশ, সে অধ্যাদেশের আগের যে কন্ট্রাক্ট একটা ছিল, আমরা তো তখন মানে একটা নতুন দেশ হওয়ার পর সাধারণত মানে হুম অ্যাক্ট হুম তো পাশ করা যায় না। তখন হচ্ছে হুম সে হুম 1872 সালের যে অ্যাক্টটা ছিল সেটা হুম রাষ্ট্রপতির অধ্যাদেশ বলে, এটাকে হুম বাংলাদেশের নতুন ল হিসেবে আর কি ব্যবহার করা শুরু করেছে, যেটা আর পরবর্তী আপডেট করে না, যার কারণে এটা এখন আমাদের দেশে রয়ে হুম। গেছে। হ্যাঁ, রাইট, আপনার আনসার ঠিক আছে। আসলে আপনারা 1971 সালের যত অ্যাক্ট দেখবেন, সেটা কি করেছি আমরা, সেটা হচ্ছে আমরা অ্যাডপ্ট করেছি। তো আমরা এই কন্ট্রাক্ট অ্যাক্ট মানে কিছু আইন আছে বাংলাদেশে একদম নিজস্ব, যেমন ধরেন ইনকাম ট্যাক্স অর্ডিন্যান্স 1984, যেটা এখন ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2023 হিসেবে আমরা জানি। তারপরে ধরেন কোম্পানিজ অ্যাক্ট 1994, ইন্স্যুরেন্স অ্যাক্ট 2010, 2010 সালে যে ইন্স্যুরেন্স অ্যাক্ট, লেবার অ্যাক্ট 2006। তো এইগুলো কিন্তু বাংলাদেশের নিজস্ব আইন, মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে এই আইনগুলো, ভ্যাট আইন 1991 সালে যেটা ছিল, সেটা এখন 2012 সালের আইন এবং 2016 সালের বিধি। তো এগুলো হচ্ছে বাংলাদেশের একদম নিজস্ব আইন। মানে বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তাদের দরকার অনুযায়ী, আমাদের দেশের দরকার অনুযায়ী এই আইনগুলা কিন্তু ডেভেলপ করে নেওয়া হয়েছে বাংলাদেশের সিচুয়েশন অনুযায়ী। এখন কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, এটা আসলে ব্রিটিশদের আইন। তো এটা আসলে ব্রিটিশদের আইন। এখন বাংলাদেশ যখন স্বাধীন হয়, তখন বিভিন্ন আইন কানুন নিয়ে যখন পর্যালোচনা করা হচ্ছিল, তখন দেখা গেল যে এই যে কন্ট্রাক্ট অ্যাক্ট যেটা আছে, তো এইটা কি হয়, এখানে যা যা ঘটনা ঘটবে এটা সারা বিশ্বে একই। মানে যেসব ভায়োলেশন হতে পারে, যেসব নিয়ম নীতি মেনে চলতে হতে পারে, এগুলো কিন্তু সারা বিশ্বে একই। তো যেটা সারা বিশ্বে একই, সেইটাকে আসলে নিজেদের দেশের মতো তৈরি করতে গেলে কি হয় যে খুব সময় নষ্ট হয় এবং কমপ্লেক্সিটি গড়ে ওঠে। তো সেই জন্য কি করা হয়েছে যে অলরেডি এক্সিস্টিং একটা আইনকে বাংলাদেশে স্বাধীন হওয়ার পর অ্যাডপ্ট করে নেওয়া হয়েছে। তো সেই জন্যই আসলে কন্ট্রাক্ট অ্যাক্ট, এইটার আমরা বলি কন্ট্রাক্ট অ্যাক্ট 1872, মানে 1872 সালের একটা ব্রিটিশ আইন, সেইটাকে হচ্ছে বাংলাদেশের সংসদে পাশ করে নেওয়া হয়েছে, মানে অ্যাডপ্ট করে নেওয়া হয়েছে যে এইটা আমরা এখন থেকে এইটাই আমরা মানবো। যদি হচ্ছে কখনো এরপরে মডিফিকেশন বা হচ্ছে এক্সটেনশন বা পরিবর্তনের প্রয়োজন পড়ে, তখন হচ্ছে আমরা এটা করে নেব। তো যাই হোক, এরপরে এটা করা হয়নি, কারণ দেখা গেছে যে যেসব এই চুক্তি রিলেটেড যেসব ঘটনাগুলো ঘটে, সেটা এই আইন হচ্ছে ইটসেলফ এনাফ, মানে সাফিসিয়েন্ট সেই কেসগুলোকে হচ্ছে ট্যাকল দেওয়ার জন্য। আচ্ছা, এখানে আরেকটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে যে আপনারা আইনের ফাঁক ফোকর, তো একটা কথা আছে, এটা আপনারা জানেন সবাই, যে আইনের ফাঁক গলে বের হয়ে যাওয়া, একটা গ্যাপ বের করে সেটার বেনিফিট নেওয়া, এরকম তো একটা বিষয় তো আছে। তো এই যে আইনের গ্যাপ বা হচ্ছে ফাঁক ফোকর, এটাকে বন্ধ করার জন্য প্রত্যেকটা আইনে কি করা হয়, প্রত্যেকটা আইনে হচ্ছে এমন ভাবে আইনগুলোকে সাজানো হয়, বা আইনের যে কন্টেন্ট গুলোকে প্রত্যেকটা সুস্পষ্ট ভাবে ডিফাইন করা হয়। তো সুস্পষ্ট ভাবে ডিফাইন করার কারণ হচ্ছে আইনের ফাঁক ফোকরকে কমিয়ে ফেলা। যে ধরেন একটা একটা জায়গা পেলো, সেই জায়গা দিয়ে হচ্ছে একজন বের হয়ে গেল, তো সেইটা যাতে কেউ না করতে পারে, সেই জন্য প্রত্যেকটা আইনে যত ফাঁকফোকর থাকতে পারে, যত রেলিভেন্ট টপিক থাকতে পারে, যত রেলিভেন্ট এলিমেন্টস আসতে পারে, প্রত্যেকটা কিন্তু খুব সুন্দর করে, খুব মানে স্পেসিফিক ভাবে ডিফাইন করা হয়। সেই জন্য আপনারা দেখবেন যে আমরা কন্ট্রাক্ট অ্যাক্ট যে এখন যেটা পড়বো, এখানে দেখবেন যে অনেকগুলো ওয়ার্ড আছে খুব কাছাকাছি। মানে আমাদের মনে প্রশ্ন আসতে পারে যে এটা তো আমরা আরেকটা সিনোনিম পড়েছি, তাহলে আরেকটা সিনোনিম এর কি দরকার? কিন্তু আইনের ক্ষেত্রে যেটা হয়, ওই সিনোনিম অ্যান্টোনিম দিয়ে হচ্ছে আইনের ফাঁকফোকর বের বের হয়ে অনেক অপরাধী বের হয়ে গেছে, এরকম ঘটনা ঘটেছে। সেই জন্যই আইনের এই ফাঁকফোকর বা গ্যাপকে
কমানোর জন্য কাছাকাছি টার্মগুলাকেও খুব সুস্পষ্টভাবে ডিফাইন করা হয়, যাতে সেই গ্যাপগুলা মানে ইউজ করে কেউ এটা মিস ইউজ করতে না পারে। যেমন ধরেন, এই যে প্রথমে আমি মানে ডেফিনেশনের কথা বলতে বলতেই ডেফিনেশন চলে আসছে। তো কন্ট্রাক্ট মানে কি? কন্ট্রাক্ট মানে হচ্ছে চুক্তি, আমরা যদি বাংলায় বলি। এখন চুক্তি করতে গেলে কি হয়? চুক্তি করতে গেলে আসলে অনেক বিষয় চলে আসে। কার সাথে আমি চুক্তি করছি, কিভাবে চুক্তি করছি, আহ আমাদের এই চুক্তি যে করছি সেখানে কি কি নিয়ম নীতি থাকা উচিত, কি কি হচ্ছে কন্ডিশন থাকা উচিত, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো কিন্তু আমাদের এই কন্ট্রাক্টের মধ্যে কিন্তু চলে আসে। আচ্ছা, এখন কন্ট্রাক্ট আইন বা কন্ট্রাক্ট অ্যাক্ট যদি আমরা পড়তে চাই, এখানে এখানে যেটা আসবে সেটা হচ্ছে যে কিভাবে কন্ট্রাক্টটা হয়, মানে চুক্তিটা কিভাবে শুরু হয়। তো চুক্তিটা শুরু হওয়ার প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে এগ্রিমেন্ট। এখন দেখেন, এই যে কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টের বাংলা একই না? যে কন্ট্রাক্ট মানেও চুক্তি, এগ্রিমেন্ট মানেও কিন্তু চুক্তি, জিনিসটা কিন্তু সেম, তাই না? কিন্তু এখানে কন্ট্রাক্টের ডেফিনেশনের মধ্যে আবার বলা হয়েছে যে একটা কন্ট্রাক্ট তখনই হবে যখন তার মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে। এবং এগ্রিমেন্টটা কি হবে? এগ্রিমেন্টটা হচ্ছে এনফোর্সেবল বাই ল। এই যে আমি যে প্রথমে যে আহ, যে ইস্যুটার কথা বললাম, যে একটা চুক্তি থাকবে, এবং সেই চুক্তি শুধু চুক্তি হলে হবে না। চুক্তি তো অনেক রকম হতে পারে। যে আমি আমার ফ্রেন্ডের সাথে আলোচনা করলাম যে চল কালকে হচ্ছে ক্রিকেট খেলতে চাই, কালকে আমরা এই বিকাল 5টার সময় আমরা এই যে এই উত্তরে একটা মাঠ আছে সেখানে আমরা ক্রিকেট ক্রিকেট খেলতে যাব। তো এখন ধরেন বিকাল 5টার সময়, 5টার আগে ফ্রেন্ড বলতেছে যে ভাই আমার শরীরটা খারাপ লাগতেছে, আমি যাব না। তো একটা এগ্রিমেন্ট কিন্তু আমরা করেছিলাম, ভার্বাল এগ্রিমেন্ট, কিন্তু সেটা কন্ট্রাক্ট হয় না। এগ্রিমেন্ট আর কন্ট্রাক্টের দুইটাই মানেই কিন্তু চুক্তি। কিন্তু আমার ফ্রেন্ডের সাথে আমি এগ্রিমেন্ট করেছি একটা, যে কথা দিয়েছি একটা, একটা প্ল্যান করেছি, কিন্তু সেটাকে আমরা এগ্রিমেন্ট বলতে পারলেও কন্ট্রাক্ট বলতে পারবো না। কেন কন্ট্রাক্ট বলতে পারবো না? কারণ ওই যে আমার ফ্রেন্ড যে খেলতে যায় নাই, বলতেছে যে ভাই এটা শরীর খারাপ, সত্যি মিথ্যে জানি না, তার হতে যেতে ইচ্ছা করতেছে না, তার হয়তো অন্য জায়গায় প্রোগ্রাম পড়ছে, তার হয়তো অন্য কোনো ইস্যু হয়ে গেছে। তো সেই যেহেতু আসতে চায় না, আমি তো তাকে জোর করে নিয়ে আসতে পারি না। কিন্তু যদি এমন হতো যে আমার বন্ধু আমাকে বলতেছে যে ভাই কাল আমার একটা মোবাইল ফোন আছে, সেই মোবাইল ফোনটা আমি হচ্ছে বিক্রি করে দেবো। তো এটা হচ্ছে আমি 20,000 টাকা দিয়ে কিনেছিলাম, আমি 1 বছর ব্যবহার করছি। তো আমি, তুমি যদি কিনতে চাও তাহলে আমি তোমাকে 10,000 টাকা দিয়ে দেবো। তো এখন এই যে এখানে কি হলো, এখানে হচ্ছে একটা টাকা পয়সার একটা বিষয় থাকলো, একটা কিছু আদান প্রদানের বিষয় থাকলো। তারপরে হচ্ছে এমনও হতে পারে যে আমরা তো মোবাইল ফোন একটা বন্ধুর সাথে আমরা এই ছোট বিষয় নিয়ে কথা বলছি, কিন্তু সেম জিনিসটাই যদি একটা বড় ক্ষেত্রে ঘটতো, যে ধরেন আমরা একটা ফ্ল্যাট কিনতে গেছি। তো ফ্ল্যাটও তো একটা আসলে জিনিস, মোবাইলও হচ্ছে একটা বস্তু, ফ্ল্যাটও হচ্ছে একটা বস্তু। তো ফ্ল্যাট কিনতে গিয়ে আমরা কি করলাম, যে রিয়েল এস্টেট ওনার বা ফ্ল্যাটের যে ডেভেলপার, তার সাথে আমরা একটা এগ্রিমেন্ট করলাম যে এই 1,600 স্কোয়ার ফিটের ফ্ল্যাট আমি হচ্ছে আমার 1 কোটি টাকা দেব, সেটা আমাকে 2 বছরের মধ্যে আহ, আমাকে হচ্ছে শেষ করে দিতে হবে। তো এই যে ব্যাপারটা, এখানে আমরা ডেভেলপার বা ফ্ল্যাট ওনারের সাথে কি করি, একটা হচ্ছে লিখিত চুক্তি করি, একটা হচ্ছে 300 টাকা স্ট্যাম্পে একটা চুক্তি করি। তো এখন কোন পক্ষ যদি সেই চুক্তির বাইরে যায়, যে আমার কাজটা হচ্ছে 1 কোটি টাকা দেওয়া, আর ডেভেলপারের কাজটা হচ্ছে আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেওয়া, তো দুইটার মধ্যে যদি কোনো সমস্যা হয় বা যদি কোনো মিস প্রেজেন্টেশন হয়, যদি কোনো প্রবলেম হয়, তখন আমরা কি করি, তখন আমরা ওই যে এগ্রিমেন্ট আমরা করেছিলাম, আমরা যে একটা লিখিত যে একটা খাতায় লিখে রেখেছিলাম আর ডিটে আমরা একটা এগ্রিমেন্ট করে রেখেছিলাম, সেটা নিয়ে আমরা কিন্তু কোর্টের দ্বারস্থ হতে পারি, আদালতে যেতে পারি। আদালতে গিয়ে আমরা বলতে পারি যে এই যে আমার সাথে তার কথা ছিল, সে এটা ফুলফিল করে নাই। তো সেইটা যদি আমি বলি বা কোনো পক্ষ যদি যায়, সে কিন্তু সেখানে বিচার পাবে। তো একটা কন্ট্রাক্ট হতে গেলে কি হতে হবে, একটা এগ্রিমেন্ট থাকতে হবে। এগ্রিমেন্ট মানেও চুক্তি, কন্ট্রাক্ট মানেও চুক্তি। তো এগ্রিমেন্ট মানে ওইটাই যে দুইজন ব্যক্তির মধ্যে বা দুই বা ততোধিক ব্যক্তির মধ্যে একটা কিছু নিয়ে একটা একটা প্ল্যান হতে পারে, একটা প্রমিস হতে পারে। এবং সেই এগ্রিমেন্টটা কি হবে, সেই এগ্রিমেন্টটা হচ্ছে আইন দ্বারা এনফোর্সিবল, মানে আইনের মাধ্যমে সেটাকে আমি আইনগতভাবে সেটাকে ইউজ করতে পারবো। তো এই দুইটা সেগমেন্ট, এই দুইটা ক্রাইটেরিয়া যে ফুলফিল করবে, সেটাকে হচ্ছে আমরা কন্ট্রাক্ট হিসেবে কিন্তু অভিহিত করি।
তো দেখেন এখানে এই যে আমি যেটা কথা বললাম যে ডেফিনিশন, তো এখানে কন্ট্রাক্ট আর এগ্রিমেন্ট দুইটারই সেম, মানে দুইটার বাংলা করলে আমরা সেম জিনিসই পাবো, কিন্তু এখানে কিন্তু কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টের মধ্যে পার্থক্য আছে। আপনারা যারা ম্যানুয়ালটা পড়েছেন তারা দেখবেন সামনে আছে একটা যে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বা বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট, এরকম একটা কথা আছে যে সমস্ত কন্ট্রাক্টই হচ্ছে এগ্রিমেন্ট কিন্তু সমস্ত এগ্রিমেন্টই কন্ট্রাক্ট না। এটা কারণ হচ্ছে যে এগ্রিমেন্ট যে কোনো সময় হতে পারে, যে আমি এই যে বন্ধুর সাথে খেলা দেখতে যাব, সিনেমা দেখতে যাব, এখানে ঘুরতে যাব, এই কাজ করব ওই কাজ করব না, এগুলো এগ্রিমেন্ট মানে যত্র হতে পারে। কিন্তু সেটাকে আইনগতভাবে বিধিবদ্ধ করা, যে এটা কোনো ব্রিচ হলে আমি যাতে বিচার পাবো কোর্টে গিয়ে, সেই সিচুয়েশনে যদি আমি নিয়ে যেতে পারি তখনই আমি এটাকে শুধুমাত্র কন্ট্রাক্ট হিসাবে অভিহিত করতে পারবো। আচ্ছা, তো আসলে আহ, একটু ডিটেলসে আলোচনা করতে হচ্ছে, হয়তো সামনে যখন আমরা সামনে যাব তখন আমরা একটু মানে ফার্স্ট যাব, কিন্তু যেহেতু একটা কিছু শুরু করার আগে একটা বেসিসটা মানে শক্ত রাখা দরকার। আমি যখন পিএটিসি ক্লাস নিতাম তখন আমি এইভাবেই পড়াতাম যে একটা কিছু যখন টপিক নিয়ে আলোচনা করব সেই টপিকের বেসিক জিনিসগুলো আমি একটু সময় নিয়ে পড়তাম। তো সেটা হলে কি হয় যে সেটা হলে সামনে আমরা যা যা করব সেগুলো খুব স্মুথলি আমরা কিন্তু পড়ে যেতে পারবো। আচ্ছা, আপনারা মানে পড়ার আলোচনার মধ্যে যদি কোনো প্রশ্ন আসে আপনারা তখনই প্রশ্নটা করতে পারেন, কারণ প্রশ্ন হচ্ছে যদি পরবর্তীতে মনে রেখে করতে হয় তখন সেটা একটা অসুবিধা হতে পারে, মনে নাও থাকতে পারে। তো আলোচনার মাঝপথেই আপনি বলবেন যে আমার একটা প্রশ্ন আছে বা কিছু জানতে চান বা ক্লারিফিকেশন দরকার, সেটা মাঝপথে করে নেবেন, কোনো সমস্যা নেই। আমরা আসলে আহ, এই ক্লাসগুলো হচ্ছে ইন্টারেক্টিভ, যত হবে তত আমাদের জন্য সুবিধা হবে। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলেন। স্যার আমরা যে এগ্রিমেন্ট করি, এগ্রিমেন্টে স্যার অনেক সময় দেখি 50 টাকা স্ট্যাম্প ব্যবহার করে, কখনো 500 টাকার, কখনো 300 টাকা। স্যার এটা কি হ্যাঁ, হ্যাঁ। কোনো ধরনের স্যার ফিক্সড কোনো রুলস বা নিয়ম আছে যে ওইটা অনুযায়ী করতে হয়? স্যার এটা একটু জানতে চাইছি। আচ্ছা, না এখানে হচ্ছে কোনো রুলস বা নিয়ম নেই, তবে আপনি এখন মার্কেটে গিয়ে 50 টাকার স্ট্যাম্প পাবেন না। 50 টাকার স্ট্যাম্প পাবেন না, এখন হচ্ছে মিনিমাম 100 টাকার স্ট্যাম্প পাবেন। তো এই যে আপনি যে প্রশ্নটা করলেন যে কেউ কেউ হচ্ছে 50 টাকা করে, কেউ কেউ হচ্ছে 100 টাকা করে, এই যে সমস্যাটা, এই সমস্যাটার কারণে এখানেও কিন্তু একটা গ্যাপ ছিল, যে সরকার দেখছে যে আসলে এই টাকাটা কে পাচ্ছে, সরকার পাচ্ছে। আমরা যে স্ট্যাম্প কিনি এই স্ট্যাম্পের টাকাটা কিন্তু একটা রাজস্ব আয়, মানে সরকারের আয়। তো সরকার দেখতেছে যে কেউ তো বেশি দামে স্ট্যাম্প কিনে না, মানে সব স্ট্যাম্পেরই কিন্তু সমান ইফেক্ট। আপনারা যদি একটা স্ট্যাম্পে ডিড করেন কারোর সাথে বা কোনো চুক্তি করেন, সব টাকার ইফেক্ট কিন্তু সমান। তো সব টাকার ইফেক্ট যেহেতু সমান সেহেতু সরকার কি মানে যেটা চিন্তা করছে যে আগে কিন্তু 10 টাকার স্ট্যাম্পও ছিল, 20 টাকার স্ট্যাম্পও ছিল, 50 টাকারও ছিল, 100 টাকা ছিল, অনেক মানে অনেক টাকার স্ট্যাম্প ছিল। তো এখন এখন যেটা করছে যে এখন কিন্তু প্যারালাল, মানে এখন আপনি 100 টাকার নিচে কোনো স্ট্যাম্প কিন্তু পাবেন না। এবং সরকার এখানে ফিক্স করে দিয়েছে, যেমন ধরেন আপনি যদি আপনাদের সিএ ফার্মে পার্টনারশিপ এক মানে পার্টনারশিপ এগ্রিমেন্টটা কখনো মানে দেখার সুযোগ হয় আপনাদেরকে অরিজিনালটা, সেখানে কিন্তু একটা নিয়ম আছে যে মিনিমাম এত টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হবে এই পার্টনারশিপ ডিডটা মানে ছাপানোর জন্য বা প্রিন্ট করার জন্য। তো সেখানে দেখবেন যে মিনিমাম যেহেতু এই 20টা স্ট্যাম্প ব্যবহার করতে হবে, এটা মানে আইন করাই আছে। সেখানে কিন্তু একটা পাতায় যদি আমার 3টা লাইন আমি প্রিন্ট করতে পারি, আমি কিন্তু 3টা লাইন প্রিন্ট করছি না। কারণটা কি, 3টা লাইন যদি একটা পাতায় পাতায় প্রিন্ট করি তাহলে আমার ওই 20টা বা 25টা স্ট্যাম্প কিন্তু মানে পূরণ হচ্ছে না, কিছু খালি রাখতে হচ্ছে। তো খালি যাতে না থাকে, খালি থাকলে তো খারাপ দেখাবে। তো সেই জন্য যেটা করা হয় যে পার্টনারশিপ এগ্রিমেন্ট, আপনার যদি কখনো ফরম্যাটটা দেখে থাকেন দেখবেন যে একটা পাতায় একটা লাইন লেখা, একটা পাতায় হচ্ছে একটা প্যারা লেখা। তো কত টাকার স্ট্যাম্প কোথায় ব্যবহার করতে হবে এই নিয়মটা এখন নাই, কারণ 100 টাকার স্ট্যাম্পই এখানে অ্যাভেলেবল। কিন্তু নিয়ম আছে হচ্ছে বিভিন্ন স্পেসিফিক চুক্তিতে মিনিমাম কত টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হবে সেটার হচ্ছে নিয়ম আছে। যেমন আমি এক্সাম্পল দিলাম যে সিএফআর এর পার্টনারশিপ এগ্রিমেন্ট, এখানে সম্ভবত 30টা স্ট্যাম্প বা 40টা স্ট্যাম্প ব্যবহার করতে হয়, এইরকম হচ্ছে নিয়ম আছে। কিন্তু এই এখন 100 টাকার নিচে স্ট্যাম্প পাবেন না, মিনিমাম 100 টাকার ব্যবহার করতে হবে। এবং কোন কেসে কত টাকার স্ট্যাম্প ব্যবহার করতে হবে সেটা হচ্ছে কেস বাই কেস ভ্যারি করে। ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি। ধন্যবাদ। এক সেকেন্ড, একটা ফোন আসছে আমার।
আচ্ছা, আপনারা সবাই আপনাদের ক্যামেরাটা অফ করে রাখতে পারেন। আচ্ছা আচ্ছা, এখানে দেখেন এগ্রিমেন্টের কথা আমরা বললাম, এগ্রিমেন্টের সাথে কন্ট্রাক্টের একটা তো সম্পর্ক আছে, একটা তো মানে জটিলতা আছে, সেটা আমরা বুঝলাম। এখন দেখেন এগ্রিমেন্টকে আবার ডিফাইন করতে হবে, মানে আমরা কন্ট্রাক্টকে ডিফাইন করতে গিয়ে এগ্রিমেন্টকে নিয়ে আসলাম, এখন এগ্রিমেন্টকে আবার ডিফাইন করতে হবে। মানে এইটা বলার কারণ ওই যে আমি প্রথমে যেটা বললাম যে আইনের ফাঁক ফোকর বা গ্যাপকে এমন ভাবে মানে স্পেসিফাই করা যায় বা স্পেসিফাই করে যাতে কোনো পথ দিয়ে যেন কেউ বের হতে না পারে, সেই জন্য প্রত্যেকটা জিনিস খুব স্পেসিফিক করে মানে ডিফাইন করার চেষ্টা করা হয় প্রত্যেকটা অ্যাক্টে। আচ্ছা, তো কন্ট্রাক্টের মধ্যে এগ্রিমেন্ট থাকতে হবে, এটা আমরা শিখলাম। এগ্রিমেন্টটা হচ্ছে আইন দ্বারা মানে এনফোর্সিবল হতে হবে, যেটা যেটা নিয়ে আমি কোনো কোর্টে গেলে আমি সেটা বিচার পাবো, সেটা হতে হবে মানে এনফোর্সিবল বাই ল যেটা বলে। এখন এগ্রিমেন্ট হতে গেলে আবার কি হতে হবে সেইটার একটা বিষয় আছে। আচ্ছা, এগ্রিমেন্ট হতে গেলে আবার এর মধ্যে কয়েকটা টার্ম আছে, সেটা হচ্ছে প্রপোজাল এন্ড অফার। আচ্ছা, এখন এই প্রপোজাল এন্ড অফার এই দুইটারও যদি হচ্ছে আপনারা বাংলা করেন বা হচ্ছে আপনারা যদি মানে ট্রান্সলেশন করেন, এই প্রপোজাল অফার এই দুইটা কিন্তু সেম জিনিস। আচ্ছা, এই প্রপোজাল এখানে হচ্ছে একটা খুব মজার জিনিস আছে, দেখেন আমরা কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট বলতে আমরা হচ্ছে বুঝি যে পজিটিভ জিনিস, যে আমরা কিছু একটা করব, কিছু একটা কিনবো, কিছু একটা দেবে সে, মানে আমরা পজিটিভ জিনিস আমরা ভেবে থাকি। কিন্তু দেখেন এখানে একটা ওয়ার্ড আছে, ওয়ার্ডটা হচ্ছে when one person signifies to another his willingness to do or to abstain from doing anything. abstain from doing anything মানে হচ্ছে যে এগ্রিমেন্ট সেটাও হতে পারে কিছু না করার জন্য, যে কিছু করা বা কিছু পাওয়ার জন্য তো এগ্রিমেন্ট হতেই পারে, আবার কিছু না করা বা কিছু হচ্ছে না করা বা কিছু না পাওয়ার জন্য কিন্তু এগ্রিমেন্ট হতে পারে। তো টু ডু অর টু অ্যাবস্টেইন ফ্রম ডুইং সামথিং, এইটাও কিন্তু হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে যে আমরা যখন এগ্রিমেন্ট করব, কাউকে কোনো প্রপোজাল দেব, তখন কিন্তু কিছু করার জন্য দিতে পারি, আবার কিছু করা থেকে বিরত থাকার জন্য দিতে পারি। যেমন ধরেন আহ একটা দুইটা হচ্ছে মানে ব্র্যান্ড শপ আছে, ধরেন আহ দুইটা হচ্ছে জামা কাপড়ের ব্র্যান্ড শপ আছে। তো দুইটা জামা কাপড়ের ব্র্যান্ড শপ তারা কি করতে পারে, তারা হচ্ছে নিজেদের মধ্যে একটা কন্ট্রাক্ট করতে পারে বা নিজেদের মধ্যে একটা এগ্রিমেন্ট করতে পারে যে ঢাকাকে দুই ভাগে ভাগ করা হবে। ঢাকার হচ্ছে সাউথ ঢাকা, একটা হচ্ছে নর্থ ঢাকা, দুইটা জোনে ভাগ করে একজন ধরেন এ আর বি, দুইটা হচ্ছে খুব পপুলার ব্র্যান্ড। তো এ আর বি নিজেদের মধ্যে কন্ট্যাক্ট করলো যে এ হচ্ছে শুধুমাত্র ব্যবসা করবে বা মার্কেটিং করবে নর্থ এন্ডে বা নর্থ ঢাকাতে, সে সাউথ ঢাকাতে যাবে না। বা ঢাকার এক পাশে দুই ভাগে ভাগ করলো, এক পাশে সে করবে, অন্য পাশে সে যাবেই না, অন্য পাশে তার কোনো শোরুম খুলবে না, কোনো মার্কেটিং মার্কেটিং করবে না। আবার বিও সেম, বিও হচ্ছে একটা পাশে তার ব্যবসা চালাবে, একটা পাশে তার মার্কেটিং করবে, কিন্তু অন্য পাশে সে যাবে না। তো এই যে একজন যে আরেক পাশে যাবে না, এইটাও কিন্তু হচ্ছে এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট হতে পারে। তো
এখানে আপনার যখন প্রশ্ন আসবে তখন শুধুমাত্র হচ্ছে যে পজিটিভ ব্যাপারগুলোই নিয়ে যে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট হয়ে থাকে, এইটা কিন্তু না। কোনো কিছু না করা, কোনো কিছু করা থেকে বিরত থাকা, এগুলোর মাধ্যমে কিন্তু এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট হয়ে থাকে। কাজে এই যে আপনারা যখন পড়বেন ডেফিনেশন গুলো, তখন এই যে টু ডু অর টু অ্যাবস্টেন ফ্রম ডুইং এনিথিং, এই টার্মটা হচ্ছে মনে রাখবেন যে আমরা যখন এগ্রিমেন্ট করব তখন কিছু করার জন্য হতে পারে, আবার কিছু করা থেকে বিরত থাকার জন্য হতে পারে। আচ্ছা, তো প্রপোজাল বা অফার কি জিনিস? প্রপোজাল অফার সেম জিনিস, যে আমি কাউকে কিছু একটা করতে বললাম বা কোনো একটা করার জন্য আমি হচ্ছে একটা প্ল্যান করলাম, কারোর সাথে একটা একটা বললাম যে ভাই আমরা চলেন এটা করি, একটা ব্যবসা শুরু করি। বা হচ্ছে আমি আমার মোবাইলটা আপনাকে দিয়ে দিই, আপনি 5,000 টাকা দিয়ে বা 10,000 টাকা দিয়ে। এই যে আমি একজনকে যে একটা মানে কিছু একটা দেওয়ার জন্য বললাম, অথবা ওই যে ওইটা এই যে এ বি কে বললো যে ভাই আমরা তো দুজন সেম বিজনেস করি, আপনি হচ্ছে এই পাশে আইসেন না, আমি হচ্ছে ওই পাশে যাব। এই যে কিছু করা বা কিছু না করা, এটাই হচ্ছে আসলে প্রপোজাল বা অফার। তো এখন এই প্রপোজাল বা অফার, এটা কি দিয়েই আমরা খালাস হতে পারবো? অবশ্যই না। এটাকে ফর্মাল রূপ দেওয়ার জন্য আমাদেরকে ওয়েট করতে হবে অ্যাকসেপ্টেন্সের জন্য। দেখেন এখানে আমরা কয়েকটা টার্ম পেলাম। একটা হচ্ছে কন্ট্রাক্ট, সেটা এখনো শেষ হয় নাই, সেটার মানে মানে মূল ছিল হচ্ছে কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের মধ্যে পাইলাম হচ্ছে এগ্রিমেন্ট। এগ্রিমেন্ট বুঝতে গিয়ে আবার পাইলাম হচ্ছে প্রপোজাল এন্ড অফার। প্রপোজাল এন্ড অফার করতে গিয়ে আমরা তাতেও হচ্ছে খুশি হতে পারলাম না, কারণ এটা এখন অ্যাকসেপ্ট হয় নাই। কারণ অ্যাকসেপ্ট যদি না হয়, তাহলে সেই প্রপোজালও হবে না, অফারেরও কোনো দাম নেই, এগ্রিমেন্ট তো হবেই না, সাথে কন্ট্রাক্টও হবে না। তো এখন এই যে এত কিছু করলাম, এত প্ল্যান টেন করলাম, এত চুক্তি করব করব বলে আমরা করলাম, কিন্তু এই প্রপোজাল অফার এগ্রিমেন্ট এগুলো তখনই ফাইনালাইজ হবে যখন এগুলা কারো না কারো দ্বারা অ্যাকসেপ্টেড হবে। তো আমরা আপনারা মানে যখন আইন পড়বেন, সেই আইনের একটা ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতাটা হচ্ছে মানে খুঁজে নিয়ে বা ধারাবাহিকতা মাথায় নিয়ে আপনারা একটু আইনটা পড়ার চেষ্টা করবেন, যে কোনটার পরে কি আসছে। তো কোনটার পরে কি আসছে এই ধারাবাহিকতা যদি মাথায় নিয়ে আপনাদের পড়তে পারেন, তাহলে সেটা এমসিকিউ প্রশ্ন আসুক বা হচ্ছে। আচ্ছা, আপনাদের মাইক্রোফোন গুলো অফ করে রেখেন। আচ্ছা, আসিফ হাসান হাত তুলেছিলেন, কিছু বলবেন? স্যার একটা কোশ্চেন ছিল মানে ক্লারিফিকেশনের জন্য স্যার। তাহলে এগ্রিমেন্ট ব্যাপারটা স্যার মানে ব্যাপারটা হচ্ছে যে কাইন্ড অফ প্রপোজাল এন্ড অফার, এটাই হচ্ছে এগ্রিমেন্ট। এক্স্যাক্টলি, এক্স্যাক্টলি। আমরা প্রথমে হচ্ছে কন্ট্রাক্ট দিয়ে শুরু করলাম। কন্ট্রাক্ট মানে কি? কন্ট্রাক্টের মধ্যে দুটি জিনিস থাকবে, এগ্রিমেন্ট থাকবে, সেই এগ্রিমেন্ট আবার আইন দ্বারা বিধিবদ্ধ হতে হবে। মানে আমি এমন একটা কারোর সাথে মানে চুক্তি করলাম যে চল এটা করি, এটা বললেই হবে না, এটা একটা লিখিত থাকতে হবে, একটা ফর্মাল ওয়েতে থাকতে হবে। এবং আমি যদি সেখানে কোনো ব্রিচ হয়, সেটার মানে চুক্তি ভঙ্গ হয়, তখন কোথাও গিয়ে আমি যাতে বিচার পাই সেই ব্যবস্থা থাকতে হবে। এখন ধরেন আহ তার মধ্যে আবার কি বললাম, আবার এগ্রিমেন্ট, ওই যে বললাম না যে আইনে যাতে কোনো ফাঁকফোকর না থাকে, সেই জন্য প্রত্যেকটা জিনিসকে সুস্পষ্টভাবে ডিফাইন করা হয়। যতক্ষণ না পর্যন্ত ক্লারিফিকেশন আসে, ততক্ষণ পর্যন্ত হচ্ছে ডিফাইন করতে হয়। তো এখানে আমরা আবার এগ্রিমেন্ট পেলাম। এখন এগ্রিমেন্ট কি সেইটা জানার জন্য আমরা আবার প্রপোজাল এবং অফার পেলাম। তো প্রপোজাল এবং অফার এইটার হচ্ছে বাংলা করলে আমরা কিন্তু সেম জিনিস পাই, যে কাউকে কোনো কিছু প্রস্তাব দেওয়া। যে আহ প্রস্তাব কি? যে একটা এই যে ফ্রেন্ডকে বলতেছে আমার এই মোবাইলটা আমি বিক্রি করে দেবো, 20,000 টাকা দিয়ে কিনেছিলাম, তুই হচ্ছে 10,000 টাকা দিস, আমি হচ্ছে এটা তোকে দিয়ে দেবো। এই যে প্রপোজাল বা অফার দিলাম আর। তো এই যে এত কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট বা এই যে প্রপোজাল অফার, এই যে এত কিছু করলাম, এইটা কিন্তু এখনো শেষ হয়নি। শেষ হবে কখন? যখন হচ্ছে সেটা অ্যাকসেপ্ট হবে। তো আপনার প্রশ্নটা ছিল যে কন্ট্রাক্ট আর এগ্রিমেন্টের মধ্যে কি পার্থক্য, আমি যেটা বুঝছি, তাই কি? জি স্যার, মানে জিনিসটা সিমিলার আমাদের কাছে। তো এক্স্যাক্টলি, আমি ওই জন্যই বললাম যে আমি আসলে যখন পড়াশোনা করতাম তখন যে প্রশ্নগুলো মাথায় আসতো, আপনাদের মতো সেম প্রশ্নগুলো আসবে। যে আমরা যখন আমরা তো অবশ্যই মানে ইংলিশ মিডিয়ামে এখানে পড়তে হয়, কিন্তু যেহেতু আমরা বাঙালি সেহেতু আমাদেরকে মানে বাংলা আসলে বুঝতেই হয় যে আসলে এখানে কি আছে বা এটার মানেটা কি। তখন তো যদি আপনি ভোকাবুলারি খোঁজেন,
তাহলে কন্ট্রাক্ট মানেও পাবেন হচ্ছে চুক্তি, এগ্রিমেন্ট মানে হচ্ছে পাবেন চুক্তি। এখন দুইটা মানেই যদি চুক্তি, তাহলে দুইটার মধ্যে এখানে দুইটাই আলাদাভাবে দেওয়ার কি দরকার? তো দরকারটা হচ্ছে ওই যে বললাম যে দুইটার মধ্যে যাতে কোনো ফাঁক ফোকর বের করে কেউ ব্রিচ করে বের হয়ে যেতে না পারে বা সেফলি হচ্ছে এক্সিট হতে না পারে, সেই জন্য প্রত্যেকটা জিনিসকে ডিফাইন করা উচিত। তো সেই তো কন্ট্রাক্ট মানেও চুক্তি, কিন্তু তার মধ্যে একটা এগ্রিমেন্ট থাকবে, এবং সেই এগ্রিমেন্টটা ততক্ষণ কন্ট্রাক্ট হবে না যতক্ষণ না পর্যন্ত সেটা আইন দ্বারা বিধিবদ্ধ হবে। মানে এগ্রিমেন্টটা এমন ভাবে করা হয়েছে, সেখানে একটা ডকুমেন্টস আছে, আমার একটা লিখিত আছে, একটা এগ্রিমেন্ট আছে, এবং সেটাকে আমি যদি কোর্টে নিয়ে যাই আমি হচ্ছে বিচার পাবো, এটা দেখি আমি বিচার পাবো। এই সিচুয়েশন যতক্ষণ না পর্যন্ত হবে ততক্ষণ আমি সেই এগ্রিমেন্টকে কন্ট্রাক্ট বলতে পারবো না। ঠিক আছে? জি স্যার, বুঝতে পেরেছি। আচ্ছা, এখন স্যার ধরেন তাহলে কন্ট্রাক্ট। এগ্রিমেন্ট হ্যাঁ, বলেন। স্যার তাহলে এগ্রিমেন্ট কি হচ্ছে স্ট্যাম্পে লিখিত চুক্তি হয় না? মানে এগ্রিমেন্ট যদি স্ট্যাম্পে লিখিত চুক্তি হয় তাহলে তো সেটা কন্ট্রাক্ট হয়ে যায়। তাহলে আমরা কি এটা হ্যাঁ, বলতে পারবো যে কন্ট্রাক্ট হচ্ছে যে স্ট্যাম্পে লিখিত চুক্তি আর এগ্রিমেন্ট জাস্ট মৌখিক, বা ওটাতে যদি লিখিত চুক্তি স্ট্যাম্পে না হয় তাহলে ওটা জাস্ট এগ্রিমেন্ট? হ্যাঁ, এটা হচ্ছে স্ট্যাম্পেই হতে হবে এমন কোনো কথা নাই, ঠিক আছে? স্ট্যাম্প হচ্ছে কি, মানে স্ট্যাম্প হচ্ছে মানে সরকার একটা রাজস্ব পায়, স্ট্যাম্প হচ্ছে সরকার একটা রাজস্ব পায়, তারপরে স্ট্যাম্প হচ্ছে খুব একটা ফর্মাল একটা জিনিস, সেই জন্য হচ্ছে সবাই স্ট্যাম্পে চুক্তি করে। কিন্তু কেউ যদি সাদা কাগজে চুক্তি করে, তারা নিজেরাও সাইন করে রাখে এবং নিজেদের সিল টিল মেরে রাখে, তাও কিন্তু সেটা মানে এনফোর্সেবল বাই ল হবে। কারণ সেই জিনিসটা দেখিয়ে সবাই কিন্তু মানে কোর্টে যেতে পারবে। এখন বাংলাদেশের নিয়ম যেটা, সেটা হচ্ছে যে আপনি যদি কোর্টে যেতে চান তাহলে আপনাকে স্ট্যাম্পেই সাইন করতে হবে। কিন্তু বিভিন্ন দেশে আছে যে স্ট্যাম্পে সাইন করাটা বাধ্যতামূলক না, কিন্তু বাংলাদেশে বাধ্যতামূলক। বাংলাদেশে আপনার যদি মানে যেখানে আপনি কোর্টে সাহায্য নেওয়ার প্ল্যান থাকে আপনার, সেখানে কিন্তু আপনাকে স্ট্যাম্পে সাইন করতে হবে, কারণ আপনি সরকারকে রাজস্ব দিয়ে স্ট্যাম্প কিনেছেন এবং আপনি সরকারি একটা জিনিসে হচ্ছে আপনি এগ্রিমেন্টটা করলেন। সেই জন্য সরকার আপনাকে গুরুত্ব দিয়ে দেখবে যে ঠিক আছে, আমার মানে আইনগতভাবে যে জিনিসটা ছেড়েছি বা যে জিনিসটা দিয়েছি সেটাতে তারা এগ্রিমেন্ট করেছে, তার মানে এখানে আমার কাছ থেকে আইনগত যে সুবিধা সেটা তার প্রাপ্য। কিন্তু বাইরের দেশে কি হয়, বাইরের দেশে কিন্তু এমন হয় যে স্ট্যাম্প লাগে না, তারা হচ্ছে সাদা কাগজে নিজেরা হচ্ছে সাইন করে, নিজের আঙ্গুলের ছাপ দেয়। সেখানেও কিন্তু হচ্ছে সেটাও কিন্তু ল দ্বারা এনফোর্সেবল। যেমন ধরেন, এই যে আপনারা কেউ কি আরজিএস এর কাজ করেছেন? আরজিএসসি, রেজিস্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিজ এন্ড ফার্মস, আরজিএসসি রিটার্ন টিটার্ন শেয়ার ট্রান্সফার, এগুলার কাজ কি আপনারা কেউ করেছেন? আচ্ছা, কেউ যদি না করে থাকেন তাহলে আপনারা একটা একটা ফর্মের কথা লিখে রাখেন, ফর্ম 117। ফর্ম 117 হচ্ছে শেয়ার ট্রান্সফার ফর্ম। মানে একটা কোম্পানির যে শেয়ার থাকে সেটা ট্রান্সফার হয় মাঝে মাঝে, আমি আর কোম্পানির শেয়ার হোল্ডার থাকবো না, আমি আমার শেয়ারটা বিক্রি করে দেবো। তো শেয়ারটা বিক্রি করে দিলে কি হয়, শেয়ারটা ট্রান্সফার হয়ে যায়। তো শেয়ারটা ট্রান্সফার হলে একটা ফর্মের মাধ্যমে তার ডিটেলসটা লিখে রাখতে হয়। তো সেই ফর্মের নাম হচ্ছে ফর্ম 117। তো আপনারা যদি কেউ ফর্ম 117টা দেখেন, সেখানে দেখবেন যে ফর্ম 117 হচ্ছে একটা সাদা কাগজ, একটা একটা লম্বা সাদা কাগজে সমস্ত কিছু লেখা থাকে, তাদের আঙ্গুলের ছাপ থাকে, সবকিছু থাকে, এবং সাদা কাগজে হলেও সেটাও কিন্তু আরজিএসসি তে অ্যাকসেপ্টেড, এবং আরজিএসসি যেহেতু একটা লিগাল একটা প্রতিষ্ঠান সরকারি, তারা কিন্তু সেইটা ভ্যালু দেয়, এবং 117 এ যদি কোনো ব্রিচ হয় সেটা দ্বারা কিন্তু যাদের মানে আহ, মানে যাদের সমস্যা হয়েছে তারা কিন্তু বিচার পায়। তো সেই জন্য আসলে স্ট্যাম্পেই হতে হবে এমনটা বাধ্যতামূলক না হলেও বাংলাদেশের ক্ষেত্রে বেশিরভাগ এগ্রিমেন্টেই হচ্ছে স্ট্যাম্পে করা হয়, একটা কনফিডেন্স পাওয়ার জন্য এবং কোর্টের কাছ থেকে একটা বেনিফিট পাওয়ার জন্য। কিন্তু এই যে ফর্ম 117 এর মতো কিছু ফর্ম আছে, সেগুলো আবার স্ট্যাম্পে না করলেও চলে, সেগুলো হচ্ছে সাদা কাগজেই করে এবং সাদা কাগজেই অ্যাপ্লিকেবল। আর শেয়ার ট্রান্সফারের সাথে আরেকটা ফর্ম আছে, আপনারা লিখে রাখেন, সেটাকে বলে এফিডেভিট। আহ, এই শেয়ার ট্রান্সফার করতে গেলে যেসব সেট অফ ডকুমেন্টস হয়, আপনারা গুগলে সার্চ দিয়ে দেখবেন, বা ফার্মে যারা কাজ করেন তারা দেখতে বুঝতে পারেন পারিনি। যে স্যার আরেকবার বলুন। একটা হচ্ছে শেয়ার ট্রান্সফার ফর্ম, সেটাকে বলে ফর্ম 117। এটা তো বুঝতে পারছেন, তাই তো? এই যে এটা হচ্ছে সাদা কাগজে করা হয়, যে কে ট্রান্সফার করতেছে আর কার কাছে জি স্যার। ট্রান্সফার করতেছে, তাদের ডিটেলসটা লেখা হয়। তারপর হচ্ছে দুজন সাক্ষী থাকে, তারপরে হচ্ছে আঙ্গুলের ছাপ দেওয়া হয়, সাইনও হয়, সেখানে আঙ্গুলের ছাপ সাইন দুইটাই দেওয়া হয়। স্যার এটা হচ্ছে শিডিউল সাদা 10 কাগজ। আর 12। না না না, শিডিউল 10 12 না, শিডিউল 10টা আসে হচ্ছে আপনার আরজিএস এর অ্যানুয়াল রিটার্নের সময়। দাঁড়ান, আমি এখানে চ্যাট বক্সে লিখে দিই।
দেখেন ফর্ম 117 দেখতে পাচ্ছেন কি আমার চ্যাট বক্সটা? জি স্যার, দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে। আচ্ছা, এটা আসলে মানে কথা প্রসঙ্গে চলে আসে, যদি আপনাদের কোম্পানিজ অ্যাক্টের পার্ট, কিন্তু কথা প্রসঙ্গে চলে আসছে আর কি। আপনারা মনে রাখবেন যে শেয়ার ট্রান্সফার করতে গেলে কিছু ডকুমেন্টেশন লাগে, তার মধ্যে একটা ডকুমেন্টস হচ্ছে ফর্ম 117। সেখানে শেয়ার যে ট্রান্সফার করতেছে আর যাকে ট্রান্সফার করা হচ্ছে দুইজনের ডিটেলস লেখা থাকে, কত শেয়ার, কয় টাকা দাম, সবকিছু লেখা থাকে। তারপরে সাক্ষী থাকে, দুজনের সাক্ষীর সাইন নিতে হয়, এবং যারা শেয়ার ট্রান্সফার করতেছে এবং যার কাছে শেয়ার ট্রান্সফার করা হচ্ছে দুইজনের আঙ্গুলের ছাপ দিতে হয়। তো এটা কিন্তু হচ্ছে সাদা কাগজে লেখা হয়, মানে হোয়াইট পেপারে হচ্ছে আমরা এটা দিয়ে থাকি। তো এটা হোয়াইট পেপারে হলেও এটা কিন্তু আরজিএসসি দ্বারা অ্যাকসেপ্টেড, মানে আরজিএসসি তো একটা লিগাল একটা প্রতিষ্ঠান সরকারের, তো আরজিএসসি দ্বারা অ্যাকসেপ্টেড। এখানে স্ট্যাম্পের বাধ্যবাধকতা নাই। কিন্তু দেখেন আরেকটা ফর্মের কথা আমি লিখেছি, এফিডেভিট। মানে শেয়ার ট্রান্সফার করতে গেলে আরেকটা ফর্ম লাগে, সেটাকে বলা হচ্ছে এফিডেভিট। তো এইটা কিন্তু আবার স্ট্যাম্পে করতে হয়। তো আরজিএসসি হচ্ছে নিয়ম করেই রেখেছে যে ফর্ম 117 সাদা কাগজে করতে হবে, আর এফিডেভিট করতে হবে হচ্ছে স্ট্যাম্পে। তো আপনারা যখন কোনো কন্ট্রাক্ট করতে যাবেন, কোনো এরকম লিগাল কিছু করতে যাবেন, তখন সেখানে সেই স্পেসিফিক এগ্রিমেন্ট বা সেই স্পেসিফিক কন্ট্রাক্টের টার্মস এন্ড কন্ডিশনে লেখা থাকবে যে আসলে কোনটা স্ট্যাম্পে করতে হবে, কোনটা সাদা কাগজে করতে হবে, অথবা গভর্নমেন্ট ডিরেক্টরি থাকবে যে কোনটা সাদা কাগজে করব, কোনটা করব না। এই সবকিছু ফিক্স করাই থাকে। আর যেখানে ফিক্স করা থাকে না, সেখানে আমাদের অবশ্যই স্ট্যাম্পে করতে হবে। তো বাংলাদেশে আপনারা যত কন্ট্রাক্ট বা যত এই কন্ট্রাক্ট দেখবেন, যত হচ্ছে এগ্রিমেন্ট দেখবেন, যেগুলা মানে ফর্মালি করা হয়, সেগুলো সবই হচ্ছে স্ট্যাম্প পেপারে করা হয়। আর এখন হচ্ছে স্ট্যাম্প 100 টাকা নিচে কোনো স্ট্যাম্প পাওয়া যায় না। মিনিমাম 100 টাকার স্ট্যাম্পে হচ্ছে আপনাকে করতে হবে, সরি মিনিমাম 300 টাকার স্ট্যাম্পে আপনাকে করতে হবে। এখন একটা স্ট্যাম্পের দাম 100 টাকা, মানে 100 টাকার নিচের স্ট্যাম্প পাওয়া যায় না। 50 টাকার 20 টাকার স্ট্যাম্প মানে শেষ হয়ে গেছে, এখন পাওয়া যায় না। তো একটা এগ্রিমেন্ট করতে গেলে আপনাকে মিনিমাম 300 টাকার স্ট্যাম্পে করতে হবে, এটা হচ্ছে নিয়ম। তো মিনিমাম 300 টাকা, এরপরে ম্যাক্সিমাম হচ্ছে এইটা হচ্ছে মডিফিকেশন হয়। যেমন আমাদের পার্টনারশিপ এগ্রিমেন্ট যেটা হয়, সেটাতে সম্ভবত 4000 টাকা স্ট্যাম্প লাগে। তো এই ব্যাপারগুলা হচ্ছে কেস বাই কেস, মানে ভ্যারি করে যে কত টাকা স্ট্যাম্প কিভাবে করব আমরা, এটা হচ্ছে কেস বাই কেস ভ্যারি করে। আচ্ছা, এখন এই যে দেখেন এগ্রিমেন্ট বুঝতে গিয়ে আমাদের আবার দুইটা টার্ম আসলে, একটা হচ্ছে প্রপোজাল এন্ড অফার। এখন এই এখন এই প্রপোজাল এন্ড অফার দুইটা আবার কিন্তু সেম জিনিস। তো দুইটাকে আবার একসাথে আনার কি দরকার? একসাথে আনার দরকার হচ্ছে ওই কারণেই যে আমার সবকিছু আমি আইনের মধ্যে আনবো, আইনের মধ্যে যাতে কোনো গ্যাপ না থাকে, কোনো কিছু যাতে বাদ না পড়ে। এখন প্রপোজালের অফার কি? প্রপোজালের অফার আমরা যদি বাংলা করি, তাহলে যে একটা মানে কাউকে একটা প্রস্তাব দিচ্ছি যে ভাই আমার মোবাইল ফোনটা আমি বিক্রি করে দেবো, এটা বাইরে বিক্রি না করে আমি তোর কাছে বিক্রি করছি, দিয়ে আমাকে এটা 20,000 টাকা দিয়ে কিনেছিলাম, 6 মাস ব্যবহার করছে, আমাকে 1010 দিলে চলবে। এই যে একটা হচ্ছে প্রপোজাল, এটাই প্রপোজাল, এটাই হচ্ছে অফার। তো এখন এই প্রপোজাল এন্ড অফার আসে হচ্ছে এগ্রিমেন্টের সাথে, আর এগ্রিমেন্ট আসে হচ্ছে কন্ট্রাক্টের জন্য। তো এই যে প্রপোজাল এন্ড অফার, আপনারা একটা জিনিস মনে রাখবেন যে আমাদের মাথায় এই এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট, প্রপোজাল, অফার এগুলো সব আসে হচ্ছে মানে পজিটিভ ক্ষেত্রে। পজিটিভ বলতে মানে আমি কিছু একটা করব, কিছু একটা নেব, কিছু একটা দেব, এই টাইপের ব্যাপারগুলো হচ্ছে আমাদের মাথায় আসে। কিন্তু আইনে বলা আছে শুধুমাত্র দেব বা হচ্ছে করব, এইটা না। কোনো কিছু দেব না বা করব না, এই ব্যাপারটা কিন্তু প্রপোজালের মধ্যে আসতে পারে। তো এখানে দেখেন যে ডেফিনেশনটা আছে, এখানে আমার স্লাইডটা যদি মানে খেয়াল করেন, এখানে হচ্ছে টু ডু অর টু অ্যাবস্টেইন ফ্রম ডুইং এনিথিং when one person signifies to another his willingness to do or to abstain from doing anything। মানে একজন পার্সন যদি আরেকজনের কাছে একটা মানে প্রপোজাল দেয় যে কিছু একটা করা বা কিছু একটা করা থেকে বিরত থাকা, দুইটাই হতে পারে। কিছু একটা করার জন্য প্রস্তাব দিতে পারে, কিছু একটা বিরত থাকার জন্য প্রস্তাব দিতে পারে। তো আপনাদের যদি কখনো প্রশ্ন আসে যে ধরেন দুজন দুজন হচ্ছে ব্যবসায়ীর মধ্যে একটা প্রপোজাল আসলো, যে এক ব্যবসায়ী বলতেছে ভাই আমি এই এরিয়াতে বিজনেস করব, তুমি হচ্ছে আমার এরিয়াতে এসো না। আবার আমি হচ্ছে আমার এরিয়াতে বিজনেস করবো, আমি তোমার এরিয়াতে যাব না। তো এই যে আমি তোমার এরিয়াতে যে যাব না, এইটার
এইভাবে কিন্তু দুজনের মধ্যে একটা চুক্তি হতে পারে। তো প্রপোজাল, অফার, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট এগুলো শুধুমাত্র কিন্তু করা বা পাওয়ার জন্য না, না করা বা না পাওয়ার জন্য কিন্তু হতে পারে। তো সেই জন্য এই যে আপনারা যখন মানে আইন পড়বেন, আইনের মধ্যে এই যে এরকম কিছু মানে কোর ওয়ার্ড আছে, যে টু ডু অর টু অ্যাবস্টেইন ফ্রম ডুইং এনিথিং, মানে কিছু করার জন্য হতে পারে, কিছু না করার জন্য হতে পারে। দুই ভাবেই হচ্ছে প্রপোজাল, অফার, এগ্রিমেন্ট, কন্ট্রাক্ট সবই হতে পারে। আচ্ছা, তো এখানে দেখেন আমরা অনেকগুলা টার্ম পেলাম। একটা পেলাম হচ্ছে কন্ট্রাক্ট, কন্ট্রাক্ট বুঝতে গিয়ে পেলাম হচ্ছে এগ্রিমেন্ট, এগ্রিমেন্ট বুঝতে গিয়ে পেলাম হচ্ছে প্রপোজাল এন্ড অফার। মানে আমরা যখন এগ্রিমেন্ট যে করব, এগ্রিমেন্টের জন্য একটা প্রস্তাব থাকতে হবে যে এটা করা হবে বা এটা করা হবে না, বা এটা দেওয়া হবে বা এটা দেওয়া হবে না। আর এই কন্ট্রাক্ট, এগ্রিমেন্ট, প্রপোজাল, অফার এগুলা এখনো কিন্তু এটার কাহিনী শেষ হয়নি। এটার কাহিনী তখনই শেষ হবে যখন এই প্রপোজাল বা অফার অ্যাকসেপ্টেড হবে। এই অ্যাকসেপ্টেড হওয়ার জন্য বা অ্যাকসেপ্টেড এর জন্য আমাদের এখানে আরেকটা টার্ম আসলো, সেটার নাম হচ্ছে অ্যাকসেপ্টেন্স। তো আপনারা যখন এই যে আইন পড়বেন তখন এই ধারাবাহিকতাগুলো একটু বুঝে পড়ার চেষ্টা করবেন, যে প্রথমে আমরা কন্ট্রাক্ট দিয়ে শুরু করেছিলাম, কন্ট্রাক্টের জন্য এগ্রিমেন্ট আসছে, এগ্রিমেন্ট জন্য হচ্ছে প্রপোজাল বা অফার আসছে, এবং এই প্রপোজাল, অফার, এগ্রিমেন্ট কোনোটাই হচ্ছে কমপ্লিট হবে না যতক্ষণ না পর্যন্ত আমার এই প্রপোজাল বা অফারটা কারো না কারো দ্বারা অ্যাকসেপ্টেড হচ্ছে। সেই জন্য এখানে অ্যাকসেপ্টেন্স টার্মটাও এখানে কিন্তু ডিফাইন করা হচ্ছে। তো এই যে যে ধরেন মোবাইল ফোন আমি হচ্ছে এক ফ্রেন্ডের কাছে বিক্রি করবো, তো আমি হচ্ছে অফারটা দিলাম, কিন্তু সেই অফারটা কিন্তু এখনো পরিপূর্ণ হয়নি। আমার ওই ফ্রেন্ডটা যদি রাজি হয় যে আহ, এই যে আমি ধর ঠিক আছে, আমি হচ্ছে 10,000 টাকা আমাকে অফার করছে, আমি ঠিক আছে ভাবলাম যে নতুন একটা ফোন কিনতে গেলে তো 30-40 হাজার টাকা লাগবে, এটা তো নতুন আছে, আমি হচ্ছে ঠিক আছে আমি রাজি হয়ে গেলাম, বা ওই ফ্রেন্ডটা হচ্ছে রাজি হয়ে গেল। এই যে একজন অফার দিল, আরেকজন যে রাজি হয়ে গেল, এইখানে কিন্তু একটা এগ্রিমেন্ট হয়ে গেল। এখন এই এগ্রিমেন্টে কি কন্ট্রাক্ট? অবশ্যই না। কারণ হচ্ছে এই দুই বন্ধুর মধ্যে কন্ট্রাক্ট হয়েছে বা দুই বন্ধুর মধ্যে এগ্রিমেন্ট হয়েছে, এটা যদি ধরেন ধরেন বন্ধু হচ্ছে মোবাইল ফোনটা দিল না, মানে মোবাইল ফোনটা দিল কিন্তু যার টাকা দেওয়ার কথা সে হচ্ছে টাকাটা দিচ্ছে না, তো এখন কিন্তু ওই বন্ধু আর কোর্টে যেতে পারবে না। কেন যেতে পারবে না? কারণ দুই বন্ধুর মধ্যে ভার্বাল কমিউনিকেশন হয়েছে, একটা ভার্বাল একটা প্রপোজাল, একটা ইনফর্মাল একটা প্রপোজাল হয়েছে, কিন্তু সেটা কিন্তু ফর্মাল ওয়েতে হয়নি। ফর্মাল ওয়েতে তখনই হতো যদি সেটা তারা দুইজন একটা স্ট্যাম্পে লিখিত আকারে রাখতো, যে আমি অফার করেছি এইটার জন্য এই মোবাইল ফোনটা তাকে দেবো, তার এগেনস্টে সে আমাকে 10,000 টাকা দেবে। এটা যদি স্ট্যাম্পে লিখে রাখতো, স্ট্যাম্পে প্রিন্ট করতো, সেখানে দুইজনের সাইন থাকবে, সেই স্ট্যাম্পটা আবার ভেটিং করতে হয়, ভেটিং করা থাকলো, তো সেই ডকুমেন্টসটা যদি তাদের কাছে থাকতো, তাহলে কোনো একটা পার্টি বা কোনো এক বন্ধু যদি ব্রিচ করতো বা এই চুক্তি ভঙ্গ করতো, তখন কিন্তু কোর্টের কাছে গিয়ে তারা হচ্ছে বিচার করতো। আর ফাইনালি আরেকটা টার্ম এখানে আসে, সেটা হচ্ছে প্রমিস। আচ্ছা, কেউ একজন হাত তুলেছে আপনারা, এখানে আমি আমার মানে স্লাইডটা ওপেন করা আছে আমি, আচ্ছা হ্যাঁ, কে? নাজমুস সাকিব, আপনি কিছু মনে হয় জিজ্ঞাসা করবেন। স্যার তার মানে কি হচ্ছে রিটেন যদি না হয়ে থাকে এগ্রিমেন্টটা তাহলে কি এটা ল দ্বারা এনফোর্সেবল না? হ্যাঁ, রিটেন যদি না হয়ে থাকে তাহলে কোনো কিন্তু ডকুমেন্টস থাকে না। তো রিটেন হতে হবে, এবং সেটা একটা মানে আইনগতভাবে বিধিবদ্ধ এমন কিছুতে রিটেন হতে হবে। যদি রিটেন না থাকে, ভার্বাল কোনো কিছুর কিন্তু ভিত্তি নাই। তো ভার্বাল যে জিনিসটার ভিত্তি নাই সেটা কিন্তু আসলে কন্ট্রাক্ট হতে পারে না। তো স্যার আপনাকে কন্ট্রাক্ট হতে গেলে, আমরা তো ডেফিনেশনে হ্যাঁ পড়ছি যে হচ্ছে যে কোনো কন্ট্রাক্টকে হচ্ছে ইনফোর্সেবল বাই ল হইতে হবে, বাট আবার হ্যাঁ এটাও আছে যে যদি অফারটা ইমপ্লাইড হয় বা মানে রিটেন না হয় তাও এটা ভ্যালিড অফার ধরা হয়, তাই না? হ্যাঁ, অফার অফার সেটা কিন্তু অফার, এই যে এই জন্যই হচ্ছে বলছি, সেটা ভ্যালিড অফার ধরা হয় কিন্তু সেটা ভ্যালিড কন্ট্রাক্ট ধরা হয় না। এখানে হচ্ছে আপনার প্রথমে আসে আমরা কন্ট্রাক্ট নিয়ে কাজ করছি, কন্ট্রাক্ট নিয়ে পড়তে পড়তে আমরা পাইলাম কি যে একটা এগ্রিমেন্ট থাকবে, এগ্রিমেন্টটা এনফোর্সেবল বাই ল হবে। এখন এই এগ্রিমেন্টটা এনফোর্সেবল বাই ল হবে, এখন এগ্রিমেন্ট কি? এগ্রিমেন্ট জানতে জানতে আমরা পড়লাম হচ্ছে প্রপোজাল এবং অফার। এখন ইমপ্লাইড অফার আমি একটু পর আসবো, যে ইমপ্লাইড অফার মানে কি। ইমপ্লাইড অফার মানে হচ্ছে যে ইমপ্লয়েড অফার মানে হচ্ছে যে ধরেন আমি হচ্ছে একটা রেস্টুরেন্টে গেছি, তো রেস্টুরেন্টে গেছি, এখন রেস্টুরেন্ট কি হবে, রেস্টুরেন্ট কি করে যে আমাকে একটা, তারা কিন্তু মুখে বলে না, তারা কি করে যে আমার এখানে
আমার এখানে হচ্ছে চুই ঝালের খাসি মাংস পাওয়া যায়। তো চুই ঝালের খাসি মাংস পাওয়া যায়, এইটা করে কিন্তু সবাইকে তারা অফার দিচ্ছে। তো এখন ধরেন তারা সিদ্ধান্ত নিল যে আহ, ধরেন তাদের হচ্ছে সেদিন একটু রাশ গেছে। তো রাশ গেছে বলতে তাদের র মেটেরিয়াল শেষ হয়ে গেছে। তারা হচ্ছে সন্ধ্যা 7টার সময় তারা হচ্ছে সে দোকানটা বন্ধ করে দিচ্ছে, বা আমরা যখন গেছি দোকান খোলা আছে, কিন্তু আমরা যখন গেছি তখন বলতেছে যে আমাদের আজকে শেষ হয়ে গেছে। তো এই যে তারা কিন্তু অফার করছে বলেই আমরা কিন্তু সেখানে গেছি রেস্টুরেন্টে, যে ইমপ্লাইড অফার যে এখানে চুই ঝালে খাসি মাংস পাওয়া যায়, সেটা আমরা জেনেই হচ্ছে রেস্টুরেন্টে গেছি। তো আমাদেরকে একটা অফার দিয়েছে, সেটা কেউ বলে নাই, আমরা সেটা জেনে তার এখানে গেছি। এটা হচ্ছে ইমপ্লাইড অফার, যেটা কোথাও লিখিত নাই। কিন্তু তার র মেটেরিয়ালস যে শেষ হয়ে গেছে, সেই জন্য আজকে সে কোনো আর অর্ডার দিতে পারছে না। এইটার জন্য কিন্তু আমি কোর্টে গিয়ে তার নামে মামলা করতে পারবো, ঠিক আছে? কিন্তু এই যে এই অফার আমরা যখন আসবো, এই যে ভয়েডেবল অফার, কোনটা হচ্ছে বাতিলযোগ্য বা কোনটা বাতিল অযোগ্য, এটা আমরা আসবো। কিন্তু এই যে সে যে আমাকে একটা অফার দিল, তার এখানে খাসির মাংস পাওয়া যায় চুই ঝালের, এটা জেনে আমরা হচ্ছে তার এখানে গেছি। তো তার এখানে যাওয়ার পর দেখলাম যে তার আজকে র মেটেরিয়াল শেষ হয়ে গেছে, আজকে সে আর কোনো অর্ডার দিতে পারবে না। এখন আমি এই জিনিসটার জন্য কিন্তু আমি কোর্টে হচ্ছে যেতে পারতাম। কিন্তু যদি হচ্ছে এমন হতো যে আমি আমার আমার হচ্ছে এক রিলেটিভের বিয়ে, তো বিয়ের জন্য আমি হচ্ছে ওই খাসি মাংসর যে রেস্টুরেন্ট, তাকে আমি বললাম যে আমার এই 1 মাস পরে হচ্ছে এই ডেটে আমার একটা বিয়ে আছে, সেই বিয়েতে তুমি হচ্ছে আমাকে আহ, এত কেজি হচ্ছে খাসি মাংস আমাকে আহ, এই দিতে হবে, খাসি মাংস হচ্ছে আমাকে সাপ্লাই দিতে হবে। এখন খাসি মাংস সাপ্লাই দিতে হবে, এখন সেটা কি হতে পারে, সাধারণত এইসব ক্ষেত্রে কিন্তু এই দোকানদারের সাথে মানে স্ট্যাম্পে কন্ট্যাক্ট করা হয় না। তো স্ট্যাম্পে কন্ট্যাক্ট না করা হলেও সে কি হতে পারে, একটা বিল হতে পারে, ঠিক আছে? এটার আমরা হচ্ছে একটা একটা সে আমাকে একটা বিল দিল, সেই বিলের এগেনস্টে আমি হচ্ছে পার্শিয়ালি পেমেন্ট করলাম। তো এই যে বিল দিল, বিলের এগেনস্টে পার্শিয়ালি পেমেন্ট করলাম, এইটা কিন্তু একটা ডকুমেন্টস হয়ে গেল। তো এই ডকুমেন্টস এর ভিত্তিতে কিন্তু আমি তার এগেনস্টে কোর্টে যেতে পারবো, বা যেখানে আমার বিচার পাওয়া সম্ভব। কোর্ট মানে কি, কোর্ট মানে ধরেন যার যেখানে যার যেখানে হচ্ছে প্রাপ্য, যেমন এই খাবারের জন্য আমরা হচ্ছে ভোক্তা অধিকারে যেতে পারি। যে ভোক্তা অধিকারে কারিকালে আমাদের কি বলবে, যে এই যে আমাকে তারা 100 কেজি খাসি মাংস দেওয়ার কথা ছিল, এই যে আমি পার্সিয়ালি পেমেন্ট করেছি, কিন্তু আমাকে তারা দিচ্ছে না। প্রমাণ কি? প্রমাণ হচ্ছে এই যে আমি বিল আছে, বিলের এগেনস্টে টাকা নিয়েছে এবং লিখে রেখেছে যে ডেলিভারি হবে এতদিন। তো ইমপ্লাইড অফার এটা হচ্ছে ইন জেনারেল যেটা ব্রিচ হয়, সেটার জন্য আমরা কোর্টে যেতে পারি না। কিন্তু ইমপ্লাইড অফার যখন স্পেসিফিক হয়ে যায়, তখন কিন্তু সেটার এগেইনস্টে যদি কোনো ডকুমেন্টস থাকে, সেই ডকুমেন্টস দিয়ে আমরা কিন্তু কোর্টে যেতে পারি, ঠিক আছে? জি স্যার, বুঝছি স্যার। আচ্ছা, এই প্রপোজাল অফার এইসব করতে করতে এই যে আরেকটা টার্ম পেলাম, যে অ্যাকসেপ্টেন্স। এবং এই অ্যাকসেপ্টেন্সের জন্য আরেকটা টার্ম চলে আসলো, সেটা হচ্ছে প্রমিস। প্রমিসকে আমি হচ্ছে অফার দিলাম যে ভাই, তাহলে ঠিক আছে, 10,000 টাকা, তাহলে এটা তো বুঝতে পারা যাচ্ছে যে খুবই কম চাইছি, তাহলে এটা হচ্ছে তুই নিয়ে নে এবং আমাকে 10,000 টাকা দিয়ে দে মোবাইল ফোনটা। তো সে যখন এটা অ্যাকসেপ্ট করলো, মানে ঠিক আছে আমি হচ্ছে তাহলে 7 দিন পর আমি তোর কাছ থেকে এটা নিয়ে টাকা দিয়ে যাবো, তখনই প্রপোজাল এন্ড অফারটা অ্যাকসেপ্ট হয়ে গেল। এবং অ্যাকসেপ্ট হয়ে গেলে তখন এটাকে বলা হচ্ছে প্রমিস। মানে প্রমিস মানে একদম প্রতিজ্ঞাবদ্ধ যে আমাদের মধ্যে কাজটা হবে। তাহলে দেখেন, এখানে কন্ট্রাক্ট আসলো, কন্ট্রাক্টের এগেনস্টে এগ্রিমেন্ট আসলো, এগ্রিমেন্টের এগেনস্টে প্রপোজাল অফার আসলো, প্রপোজাল অফারের এগেনস্টে অ্যাকসেপ্টেন্স আসলো। অ্যাকসেপ্টেন্স যখন হয়ে যায়, তখন হয়ে গেল প্রমিস। এখন এই যে আপনারা যদি শুধুমাত্র মানে আইন না পড়ে যদি হচ্ছে আমরা এটা সিনোনিম পড়তাম, মানে ইংলিশ গ্রামার পড়তাম, তখন কিন্তু এই ওয়ার্ড গুলো আমাদের কাছে একদম মানে একই মনে হতো, যে এইসব তো একই জিনিস। তো একই জিনিস যেহেতু, এদের মধ্যে ডিফারেন্সিয়েট করার দরকারটা হচ্ছে যে আসলে কোনো একটা ফাঁক ফোকর গোলে যাতে কেউ বের হতে না পারে, সেই জন্য রেলিভেন্ট সবকিছুকে বা সমস্ত টার্মকে প্রত্যেকটা আইনে হচ্ছে স্পেসিফিক ভাবে ডিফাইন করা। তো আচ্ছা, আমরা আপনাদের হতাশ হওয়ার কিছু নেই। এখানে প্রথম ক্লাসে আমি একটু বেসিক নিয়ে একটু বেশি আলোচনা করি। আমরা 10টা ক্লাস আছে, 10টা ক্লাসে আপনাদের সিলেবাস শেষ হবে এমসিকিউ প্র্যাকটিস সহ। এটা নিয়ে আপনাদের চিন্তা করার কিছু নেই। প্রথম দিকে একটু বেশি আলোচনা হলে পরের দিকে আমরা মানে যেগুলো আসবে সেটা সেটা খুব সহজেই বা খুব স্মুথলি আমরা এগিয়ে যেতে পারি। তো এই 1 ঘন্টা প্রায় হয়ে যাচ্ছে, 1 ঘন্টাতে আমরা মানে খুব বেশি কিছু আলোচনা করি, এটাতে হতাশ হওয়ার কিছু নাই। এটা আমার দায়িত্ব যে আপনাদের মানে পরীক্ষার জন্য রেডি করে দেওয়া। জি স্যার, আমরা ভালো বুঝতে পারছি। আচ্ছা, থ্যাংক ইউ। আর মানে যতদূর সম্ভব ইন্টারেক্টিভ করার চেষ্টা করেন,
কারণ এখানে আপনারা যখন খুশি প্রশ্ন করতে পারবেন, যখন খুশি কিছু জিজ্ঞেস করতে পারবেন, যে কোনো কিছু জিজ্ঞাসা করতে পারবেন। তো মানে এখানে কোনো বাইন্ডিংস নাই। এটা আপনারা কখনো মনে করার দরকার নেই যে এটা জিজ্ঞেস করলে কি মনে করবে, এটা কিছু মনে করার দরকার নেই। যা যা মনে আসবে সেটাই জিজ্ঞাসা করবেন। ধরেন যদি এমন হয় যে আপনার যে জিজ্ঞেস করলেন সেটা এই মুহূর্তে আমার মাথায় নাই, আমি সেটা নোট করে রাখবো, এবং যখন আমি মানে সঠিক অ্যান্সার দিতে পারবো, যদি এমন হয়, এটা হতেই পারে যে সবকিছু সবার মাথায় থাকে না, তো আপনাদের মাথায় যেটা প্রশ্ন আসবে সেটা তখনই আমাকে করবেন। আমি যেটা পারবো সেটা তখনই আনসার দেওয়ার চেষ্টা করবো। আর যদি মনে হয় যে এটা একটু রেফারেন্স দরকার, এটা একটু আমার নিজে ক্লারিফাই করা দরকার, তাহলে সেটা আমি পরে ক্লাসে দেওয়ার চেষ্টা করবো। আচ্ছা, ক্লাস রেকর্ডিং গুলো কি আমরা পাবো? আচ্ছা, এই এই প্রশ্নের উত্তর তো আমার কাছে মামুন ভাই কি আছেন এখানে? এটা এটা আমার যেটা মনে হয় যে ইউটিউবে মনে হয় পাওয়া যায়, এই যে এই যে ক্লাসগুলো হয় সেগুলা সম্ভবত ইউটিউবে অ্যাভেলেবল থাকবে। হ্যাঁ, আইসিবির ওয়েবসাইটে। স্যার জুমের মধ্যে লিংক দিয়ে দেয় স্যার, মানে স্যার স্যার ক্লাস ওয়েবসাইটে তো দিয়ে স্যার দেওয়া রেকর্ড করা আছে স্যার, পরে তো দিয়ে দেয় স্যার, আইসিবি থেকে স্যার দিয়ে দেয় সিআর এর হ্যাঁ কাছে, হ্যাঁ সিআর পরে সরবরাহ করে। জি হ্যাঁ, স্যার। সেটাই। এই যে দেখেন রেকর্ডিং কিন্তু হচ্ছে, হ্যাঁ এটা রেকর্ডিং হচ্ছে। তো এটা আহ, এটা আমার মনে হয় যে আইসিবির ওয়েবসাইটেও পাবেন। আহ, এটা সিআর এর দায়িত্ব। সিআর যে আছেন উনি যে মামুন সাহেবের সাথে একটু যোগাযোগ করে নেন। এইটা তো এই সিএল বা এই এগুলোর ক্লাস তো রেকর্ড হয়ে, কারণ এটা যারা ক্লাস করছেন পরবর্তীতে শোনার বিষয়টা, অনলাইন ক্লাস তো ওই জন্যই হয় যে আহ, মানে ক্লাসে শোনা হয় এবং পরে যাতে শুনে আরো ক্লারিফাই করা যায় সেটা তো থাকেই। তো আমার মনে হয় যে এটা পাওয়া যাবে। ঠিক আছে, তো জি স্যার, পাওয়া যায়, আপনি হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেয়। আচ্ছা ঠিক আছে, তাহলে তো হলে। আর আমার জানার মতো ইউটিউবে পাওয়া যায়, ইউটিউবে হচ্ছে অনেকে আপলোড দেয় এবং আইসিবি থেকে আপলোড দেয়। আচ্ছা, তো এই যে এখন আমরা এত কিছু কাহিনী করার পর এখন আসছে হচ্ছে এগ্রিমেন্ট। তাহলে কাকে বলে এগ্রিমেন্ট? বলে হচ্ছে এই যে আমরা এত প্রপোজাল দিলাম, অফার করলাম, এই করব সেই করব, এটা করব না সেটা করব না, সেটা অ্যাকসেপ্ট করলো, অ্যাকসেপ্ট করার পর সেটা প্রমিস হয়ে গেল। এই যে টোটাল ব্যাপারটা, এই টোটাল ব্যাপারটাকে বলা হচ্ছে এগ্রিমেন্ট। তো এগ্রিমেন্ট কিভাবে আসে? সেখানে একটা অফার করতে হবে, একটা প্রপোজাল দিতে হবে, সে প্রপোজাল অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর সেটাকে প্রমিসে পরিণত করতে হবে, এবং এই যে প্রপোজাল, অফার, অ্যাকসেপ্টেন্স, প্রমিস, এই সবকিছু মিলিয়ে এইটার নাম হচ্ছে হবে এগ্রিমেন্ট। আর এই এগ্রিমেন্টটা যখন ওই আইন দ্বারা বিধিবদ্ধ হবে, মানে এগ্রিমেন্টটা এমন ভাবে করা হবে, সেটা একটা ডকুমেন্টস থাকবে, একটা মানে স্ট্যাম্পে করা হবে বা কোনো একটা ডকুমেন্টস থাকলো যেখানে সবার মতামত লেখা থাকে, সবকিছু রিটেন থাকে, সবকিছু শর্তাবলী লেখা থাকে। আহ সেই জিনিসটা সেই পর্যায়ে যখন যাবে, তখনই আমরা সেটাকে বলবো হচ্ছে কন্ট্রাক্ট। এখানে আপনারা যে আইনই পড়েন না কেন, সেই প্রত্যেকটা আইনের কিন্তু মানে এলিমেন্টস গুলো একটা ধারাবাহিকতা থাকে, যে কোনটা আসে কোনটার পর কোনটা আসে, এই ধারাবাহিকতা আপনারা একটু বুঝে পড়ার চেষ্টা করুন। আর আরেকটা জিনিস আপনারা মনে রাখবেন, সেটা হচ্ছে আইনের দুইটা পার্ট থাকে, একটা হচ্ছে ধারা, একটা হচ্ছে বিধি, মানে সেকশন আর হচ্ছে রুলস। তো সেকশন রুলস সব আইনে থাকে না, যেমন কন্ট্রাক্ট আইনে শুধু সেকশনই আছে। কিন্তু যখন আপনারা ট্যাক্স আইন পড়তে যাবেন, ভ্যাট আইন পড়তে যাবেন, সেখানে কিন্তু সেকশনও পাবেন, রুলসও পাবেন। তো আপনারা যখন যেগুলোতে সেকশন আর রুলস পাবেন, সেই সেম সেকশনের সাথে রেলিভেন্ট রুলস গুলা মিলিয়ে পড়ার চেষ্টা করবেন। তো তাহলে কি হবে? তাহলে কিন্তু মানে কোনটার সাথে কোনটা লিঙ্ক সেটা কিন্তু বুঝতে পারা যাবে। যেমন আপনার এটা বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনারা যখন লেবার অ্যাক্ট করবেন, যদিও লেবার অ্যাক্ট সম্ভবত পিএলএ আছে, তারপরে আপনাদের কাজের ক্ষেত্রে পড়তে হতে পারে। তো লেবার অ্যাক্ট যখন পড়বেন, দেখবেন যে একটা সেকশনে যেটা বলা আছে সেটা ডিটেলস আবার আরেকটা রুলসে বলা আছে। তো আপনারা প্রথমে এই রুলস আর সেকশন যেখানে থাকবে, যে আইনে থাকবে, সেই আইনের কন্টেন্ট দেখে কোনটার সেকশনের সাথে কোন রুলসটা অ্যাপ্লিকেবল সেটা মার্ক করে নেবেন। মার্ক করে নিয়ে সেই দুইটা হচ্ছে একসাথে করার চেষ্টা করবেন। তো যাই হোক, এটা কন্ট্রাক্ট অ্যাক্টে হচ্ছে অ্যাপ্লিকেবল না। ইভেন আপনাদের মানে এই লতে যেগুলো আছে কোনোটার জন্য এটা অ্যাপ্লিকেবল না। এটা হচ্ছে আপনারা যখন ট্যাক্স করবেন, আপনারা যখন ভ্যাট করবেন, লেবার অ্যাক্ট করবেন, তখন হচ্ছে এই ব্যাপারটা অ্যাপ্লিকেবল। তো আমি আগে থেকে বলে রাখলাম যে যেসব জায়গায় বিধি আর ধারা দুইটাই আছে, আপনারা যেটার ধারা আছে সেইটারই এক্সপ্লেনেশন হচ্ছে বিধিতে আছে। তো বিধি আর ধারা মিলিয়ে যে আইনটা আছে বা হয়, সেইটা আপনারা ওই স্পেসিফিক বিধি ধারা একসাথে মিলিয়ে করার চেষ্টা করবেন। আচ্ছা, তো এতক্ষণে হচ্ছে আমরা মানে কন্ট্রাক্ট নিয়ে একটা ধারণা পেলাম, যে কন্ট্রাক্ট হতে গেলে এগ্রিমেন্ট লাগবে, এগ্রিমেন্টটা এনফোর্সিবল বাই ল হতে হবে, তার মধ্যে প্রপোজাল থাকবে, অফার থাকবে, অ্যাকসেপ্ট হলে প্রমিস হয়ে যাবে। এই টোটাল সেটটা হচ্ছে আমি এগ্রিমেন্ট করলাম। এগ্রিমেন্টটা যখন স্ট্যাম্পে করা হবে বা এমন একটা নির্ভরযোগ্য ডকুমেন্টসে করা হবে, যেটা আমি কোর্টের কাছে বা
মানে আইন আইন মানে আইনত যারা বিধিবদ্ধ যে প্রতিষ্ঠান তাদের কাছে প্রেজেন্ট করতে পারবো, তখন হচ্ছে সেটা কন্ট্রাক্টে পরিণত হবে। আচ্ছা, এখন আসেন, এখন এতক্ষণ ধরে আমরা শুধু ডেফিনিশনে পড়েছি, আমরা মানে বিষয়টা বোঝার চেষ্টা করেছি। এখন ধরেন এই যে কন্ট্রাক্ট আমরা বুঝলাম না কিভাবে কন্ট্রাক্ট আসে, এখন আমরা দেখব যে একটা কন্ট্রাক্ট যদি হতে হয় তাহলে এর মধ্যে কি কি উপাদান থাকতে হবে। মানে এই যে আমরা একটা 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 যে এগ্রিমেন্ট করলাম, সেটা তো স্ট্যাম্পে বা এনফোর্সেবল বাই ল হলে হচ্ছে একটা কন্ট্রাক্ট হবে। তো সেটা তো আমি মানে ইচ্ছা মতো নিজেদের মতো প্রিপারেশন করতে পারবো না। একটা যখন এগ্রিমেন্ট বা একটা চুক্তি হবে বা একটা কন্ট্রাক্ট হবে, তখন তার মধ্যে কি কি বিষয় থাকতে হবে। যে আমি মানে 2-3 লাইনের একটা এগ্রিমেন্ট করে দিলাম, সেই 2-3 লাইনের এগ্রিমেন্ট দিয়ে আমি ভাবলাম যে বিশ্ব জয় করে ফেলছি, সেটা হবে না। আমাকে একটা ভালো এগ্রিমেন্ট বা ভালো কন্ট্রাক্ট হতে গেলে তার মধ্যে কিছু কিছু জিনিস অবশ্যই থাকতে হবে। অফার এন্ড অ্যাকসেপ্টেন্স খুব কমন জিনিস, আমরা পড়ে আসছি যে একটা অফার থাকবে, একটা প্রপোজাল থাকবে, সেটাকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে সেটা হচ্ছে প্রমিস হবে, এবং টোটাল টাইম নিয়ে হচ্ছে এগ্রিমেন্ট থাকবে। এটা খুব বেসিক জিনিস। আচ্ছা, ইন্টেনশন টু ক্রিয়েট লিগাল রিলেশনশিপ, মানে এখানে যে বিষয়টা যে আমরা কন্ট্যাক্ট করব, মানে আইন কি বলে বাংলাদেশে বা প্রত্যেকটা দেশে বা বাংলাদেশে বেশি আর কি, অনেক কিছু হয় আইনের বাইরে হয়, হ্যাঁ। তো আইন কিন্তু আসলে আইনের বাইরে কোনো কিছু নিয়ে আলোচনা করে না। আইন বলে হচ্ছে আইনের মধ্যে থেকে করতে হবে। এখন কেউ যদি হচ্ছে ধরেন আহ অস্ত্র মানে গোলা বারুদ, এগুলো তো আসলে সবার জন্য না। এটা হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীর জন্য হচ্ছে, মানে তাদের তাদের ব্যবহার করা হচ্ছে ক্ষমতা আছে। আর স্পেসিফিক্যালি যারা পারমিশন নেয় তাদের ব্যবহার করার ক্ষমতা আছে। এখন যাদের ব্যবহার করার ক্ষমতা নাই বা অনুমতি নেয়, তারা যদি হচ্ছে বলে যে কন্ট্যাক্ট করে যে আমি হচ্ছে বিদেশ থেকে এই 1 টন গোলা বারুদ নিয়ে আসবো, এইটা দিয়ে যদি হচ্ছে মানে কন্ট্রাক্ট করা হয়, সেটা যতই লিখিত হোক, যতই স্ট্যাম্পে হোক, যতই হচ্ছে সমস্ত এগ্রিমেন্ট টেগ্রিমেন্ট সবই হোক, এইটা কখনোই কন্ট্রাক্ট হবে না আইনের চোখে। এটা হয়তো ওদের নিজেদের মধ্যে কন্ট্রাক্ট হতে পারে, কিন্তু এটা আইনের চোখে কখনো কন্ট্রাক্ট হবে না। কারণ ওই গোলা বারুদ যেটা নিষিদ্ধ জিনিস, সেইটা আনতে গিয়ে যে এগ্রিমেন্ট করা হয়েছে, সেইটার কোনো চুক্তি ভঙ্গ হলে সেটা যদি কেউ কোর্টে নিয়ে যায়, বিচার তো পাবেই না, বরং হচ্ছে আরো হাতে হাত করা পড়বে। কাজেই ওই এগ্রিমেন্টের মধ্যে যেসব মানে কন্ডিশন থাকবে, সেটা অবশ্যই একটা লিগাল একটা কিছু, একটা লিগাল সম্পর্ক বা আইনগতভাবে নিষিদ্ধ না এমন কিছু তৈরি করার উদ্দেশ্যে কিন্তু হতে হবে। আচ্ছা, এই যে এখানে আরেকটা আছে লফুল কনসিডারেশন। কনসিডারেশন কি সেটা আমরা দেখবো পরে। কনসিডারেশন হচ্ছে এই যে আমরা মানে এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট কারোর সাথে হলে দুই পক্ষই কোনো না কোনো সুবিধা পায়। মানে একজন একটা সুবিধা পায়, তার এগেনস্টে আরেকজন আরেকটা কিছু মানে পেমেন্ট করতে হয় বা কিছুটা দিতে হয়। তো কাউকে কোনো সুবিধা দেওয়ার জন্য অন্য পক্ষকে যে মানে স্যাক্রিফাইসটা করতে হয়, সেটা কোনো এলিমেন্টস হতে পারে, টাকা পয়সা হতে পারে, যে কোনো কিছু হতে পারে, সেইটাকে বলা হচ্ছে কনসিডারেশন। মানে আমি কাউকে এই যে মোবাইল ফোনের কথাই আমি বললাম, যে আমি মোবাইল ফোনটা হচ্ছে একজন নিচ্ছে 10,000 টাকা। তাহলে একজনের কাছে কনসিডারেশন হচ্ছে মোবাইল ফোন, আরেকজনের কাছে কনসিডারেশন হচ্ছে 10,000 টাকা। মানে একটা এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট হলে দুই পক্ষ কি পাচ্ছে সেটাই হচ্ছে তাদের নিজেদের কাছে কনসিডারেশন। তো এই কনসিডারেশনটা কিন্তু আবার লফুল হতে হবে। ওই সেম জিনিস যে আমি হচ্ছে মানে গোলা বারুদ এনে দেবো একজনকে, সেইটার জন্য সে আমাকে হচ্ছে একটা মাদক দ্রব্য দেবে। তো গোলা বারুদও হচ্ছে আইনত নিষিদ্ধ, মাদক দ্রব্য হচ্ছে আইনত নিষিদ্ধ। তো এইটা তাদের 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 নিজেদের মধ্যে কন্ট্রাক্ট হতে পারে, কিন্তু এটা আসলে লফুল কন্ট্রাক্ট হবে না। ক্যাপাসিটি অফ দ্য পার্টিস আমরা একটু পরে আসবো, যে মাইনর, এখানে মেজর মাইনর একটা বিষয় আছে। মানে 18 বছরের নিচে যারা আহ তাদের সাথে কোনো কন্ট্যাক্ট করলে, কিছু এক্সেপশন আছে, কিন্তু সাধারণত মাইনর যাদেরকে বলে 18 বছরের নিচে, তাদের সাথে কোনো কন্ট্যাক্ট হলে সেটা আসলে কন্ট্যাক্ট হবে না। কাজে কন্ট্যাক্ট হতে হবে ক্যাপেবল ব্যক্তিদের মধ্যে, মানে যারা মেজর, বয়সের দিক থেকে মেজর, প্লাস হচ্ছে যারা মানসিক ভারসাম্যহীন না, যারা হচ্ছে তারা নিজেদের মধ্যে কি চুক্তি করছে, কি কি কন্ডিশন আছে সেটার মধ্যে, সেটার সমস্ত নলেজ তাদের মধ্যে আছে, এদেরকে বলা হচ্ছে ক্যাপেবল পার্সন। যে একজন বোবা বা হচ্ছে বুদ্ধিহীন বা একজন স্পেশাল পার্সন, যার হচ্ছে কোনো লিমিটেশন আছে, একজন মাইনর, এদের সাথে যদি কোনো কন্ট্যাক্ট করা হয়, সেটা কিন্তু
আসলে সত্যিকার অর্থে কন্ট্রাক্ট হবে না। ফ্রি কনসেন্ট মানে হচ্ছে আমি জোর করে ওই বন্ধুকে বললাম যে না আমি এই মোবাইল ফোনটা আমি 10,000 দিতে পারবো না, 2,000 টাকা দেবো, দিতেই হবে, না দিলে কিন্তু আমি মোবাইল ফোনটা এক সময় আমি চুরি করে নিয়ে যাবো, বা হচ্ছে এমন একটা ব্যবস্থা করব যে তোর হচ্ছে অনেক ক্ষতি হয়ে যাবে। এরকম একটা থ্রেট যদি হয়, সেটা সেই থ্রেটে আমার বন্ধুটা ভয় পেয়ে 2,000 টাকায় রাজি হয়ে গেল, সেটা কিন্তু কন্ট্রাক্ট হবে না। আচ্ছা, লিগালিটি অফ দ্য অবজেক্ট সেই একই জিনিস, আমরা ওই যে প্রথম দিকে যেটা বললাম যে আসলে আইনগতভাবে নিষিদ্ধ একটা জিনিস যে যে দেশে সেইটা আদান প্রদান বা সেইটা নিয়ে ব্যবসা বাণিজ্য করার জন্য যদি কোনো কন্ট্রাক্ট হয়ে থাকে, সেটা কিন্তু আসলে লফুল কন্ট্রাক্ট হবে না। সার্টেনিটি, আমি হচ্ছে একটা বললাম যে আমি আহ, একজন বন্ধুর সাথে করলাম যে আমি চাঁদ থেকে হচ্ছে চাঁদের মাটি এনে দেবো, তো চাঁদের মাটি আমি এনে দেবো, তুই হচ্ছে আমাকে 10 লাখ টাকা দিবি। তো এই যে চাঁদের মাটি এনে দেওয়া, এটা তো আসলে সম্ভব না। মানে যে কাজটা করা সম্ভব না সেই কাজটা যদি কোনো এগ্রিমেন্ট করা হয়, সেটা যতই লিখিত হোক, যতই হচ্ছে স্ট্যাম্পে করা হোক, সেটা কিন্তু আসলে মানে কন্ট্রাক্ট বলে সেটাকে গণ্য করা হবে না। হ্যাঁ, মোহিত মাহমুদ হাত তুলেছেন, বলেন কি জানতে চান। স্যার ওই ক্যাপাসিটি অফ দ্য পার্টিস এর ব্যাপারটা স্যার বুঝলাম না ভালো মতো। ক্যাপাসিটি তারপরে অফ পার্টিস বলতে মানে যাদের মধ্যে এগ্রিমেন্টটা হচ্ছে তারা সুস্থ সবল মানুষ হতে হবে, এবং অবশ্যই মাইনর হওয়া যাবে। মাইনর মানে হচ্ছে যে 18 বছরের নিচে, যে দেশে যে আইন আর কি, তো বাংলাদেশে 18 বছরের নিচে যারা, তাদেরকে তো মাইনর বলা হয়। তো মাইনরের সাথে কোনো কন্ট্রাক্ট হলে সেটা এগ্রিমেন্ট মানে সেটা কন্ট্রাক্ট হবে না, সেটা লফুল কন্ট্রাক্ট বলা যাবে না। এটা কিছু এক্সেপশন আছে, আমরা পরে আসবো। আর সুস্থ সবল ব্যক্তি মানে ধরেন একজন মেন্টালি আনস্টেবল ব্যক্তির সাথে আপনি হচ্ছে একটা এগ্রিমেন্ট করলেন, এখন মেন্টালি আনস্টেবল ব্যক্তির সাথে এগ্রিমেন্ট করে সে হচ্ছে মানে সে ব্রিচ করলো, সে ব্রিচ করে পরবর্তীতে হচ্ছে মানে কোর্টে গেল, সেটা কিন্তু এনফোর্সেবল বাই ল হবে না। স্যার এখানে কি মানে ধরেন কারো থেকে মানে 10,000 টাকার কিছু নিলাম কিন্তু তার সেটা দেওয়ার সামর্থ্য নেই, এরকম কিছু কেস কি এটার সাথে যাবে? তো সামর্থ্য নেই বাট তিনি কন্ট্রাক্টে এগ্রি করেছেন মানে এরকম। হ্যাঁ, সেটাও যেতে পারে, মানে সুস্থ সবল ব্যক্তি হতে পারে, ফাইন্যান্সিয়ালি, ইকোনমিক্যালি, ফিজিক্যালি সব ধরনের ক্যাপাসিটি তার থাকতে হবে। যেমন ধরেন আমি আমার এক বন্ধুর সাথে হচ্ছে একটা পার্টনারশিপ এগ্রিমেন্ট করলাম। এখন পার্টনারশিপ এগ্রিমেন্ট করার সময়, একটা বিজনেস নিয়ে এগ্রিমেন্ট করার সময়, এখন আমি তো হচ্ছে জানি যে তার অবস্থা এতই খারাপ যে আমি যদি তাকে একটা কাজ করে দেই, সেই কাজের জন্য আমি 2 কোটি টাকা আমি আমার পাও না, মানে আমি আমার 2 কোটি টাকা পেলে আমার তখন সেই কাজ করার সামর্থ্য হবে। তো সেই তার কাছ থেকে আমি 2 কোটি টাকা কখনোই পাবো না, কারণ আমি আমি হচ্ছে তার অবস্থা জানি। তো অন্য পক্ষ যদি অপর পক্ষের এরকম ফাইন্যান্সিয়াল কন্ডিশন জানে, তারপরেও যদি হচ্ছে তার কাছ থেকে তার সাথে এগ্রিমেন্ট করে, এটা কিন্তু মানে লফুল কন্ট্রাক্ট হবে না। যে আমি হচ্ছে জানি যে সেই পার্টি ক্যাপাবল না, এই ক্যাপাসিটির মধ্যে সবই পড়ে, এটা ফাইন্যান্সিয়াল ক্যাপাবল হতে হবে, ইকোনমিক্যালি ক্যাপাবল হতে পারে, ফিজিক্যালি ক্যাপাবল হতে হবে, মাইনর হওয়া যাবে না, মানে সব ধরনের ক্যাপাসিটি কিন্তু তার মধ্যে থাকতে হবে। আবার ধরেন ক্যাপাসিটি কিন্তু জাজমেন্টাল, যে 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 বন্ধুর সাথে আমি 2 কোটি টাকার কন্ট্যাক্ট করতে পারবো না, ঠিক আছে, কিন্তু তার সাথে আমি আমি জানি যে আমি 50,000 টাকা যদি একটা কাজ করে, যে আমি তাকে একটা কনসালটেন্সি করে দেবো, সে আমাকে 50,000 টাকা দেবে, এইটা কিন্তু আবার তার জন্য ক্যাপাবল। তো কারণ আমি জানি যে সেই বন্ধুর যা অবস্থা, সে আমাকে 50,000 টাকা দিতে পারবে সেই কনসালটেন্সির জন্য। তো ক্যাপাসিটি আসলে কি, ক্যাপাসিটি আসলে জাজমেন্টাল, এইটা আমি যার সাথে কন্ট্যাক্ট করছি তার ক্ষেত্রে বুঝতে হবে যে সে ফাইন্যান্সিয়ালি ক্যাপাবল কিনা স্পেসিফিক কন্ট্রাক্টের জন্য। তো আমি হচ্ছে ওই যে যেটা আমি বললাম যে আমি যখন কন্ট্যাক্ট করব কারোর সাথে, আমি তার দিকটা দেখবো যে সে কতদূর পর্যন্ত ক্যাপাবল, সেই লিমিট পর্যন্ত যদি কন্ট্যাক্ট করি, তাহলে সেটা লফুল কন্ট্যাক্ট। আর যদি হচ্ছে আমি জানা সত্ত্বেও হচ্ছে তার বাইরের ক্যাপাসিটিতে বা তার বাইরের ক্যাপাসিটিতে কন্ট্যাক্ট করি, তাহলে সেটা কিন্তু আমার লফুল কন্ট্যাক্ট হবে না। ঠিক আছে। জি স্যার বুঝতে পেরেছি। আচ্ছা, পসিবিলিটি অফ পারফরমেন্স, এই সার্টিনিটি, পসিবিলিটি অফ পারফরমেন্স একই জিনিস। এই যে চাঁদের মাটি এনে দেবো, তুই হচ্ছে আমাকে 10 লাখ টাকা দিবি। এখন এই চাঁদের মাটি এনে দেওয়া এই ঘটনা তো কখনোই ঘটবে না, মানে মানে সম্ভাবনা তো নাই বললেই চলে। এটা মানে অনিশ্চিত একটা বিষয়। আবার হচ্ছে এই যে আমি যদি চাঁদের মাটি এনে দেওয়ার জন্য কন্ট্যাক্ট করি কারোর সাথে, সেইটা এই পারফরমেন্সটা মানে এই যে পারফরমেন্স বলতে যে ঘটনা ঘটার জন্য আমরা কন্ট্যাক্টটা করেছি, ঘটনা ঘটা বা না ঘটার জন্য, তো এই ঘটনা কখনোই ঘটবে না। তো যেটার ঘটনা ঘটার সম্ভাবনা নাই, সেটার জন্য আমি কন্ট্যাক্ট যদি করি, সেই কন্ট্যাক্ট কিন্তু লফুল হবে না।
আচ্ছা, ভয়েড এগ্রিমেন্ট এইটা হচ্ছে ইম্পর্টেন্ট একটা বিষয়। আমরা আসবো যে ভয়েড মানে হচ্ছে বাতিল। তো মানে এমন কিছু এমন কিছু কন্ডিশন দিয়ে আমি হচ্ছে এগ্রিমেন্টটা করলাম, যেটা ওই এগ্রিমেন্ট করার সময় আমরা বুঝতে পারছি যে এটা বাতিল হয়ে যাবে। কারণ এখানে আমরা হচ্ছে আনলফুল কিছু ইস্যুর জন্য এগ্রিমেন্ট করতে যাচ্ছি, এমন কিছু জিনিস যেটা আসলে মানে কোনো জায়গায় সম্ভব না। বা বাংলাদেশের আইন আইন হচ্ছে এটা বলে যে এটা তুমি যতই কন্ট্যাক্ট করো না কেন, যতই এগ্রিমেন্ট করো না কেন, এখানে যে কন্ডিশন গুলো আছে এই কন্ডিশন গুলো বাংলাদেশের আইন দ্বারা সাপোর্ট করে না। অর্থাৎ এগ্রিমেন্ট করার সময়ই হচ্ছে সেটা বাতিল। তো সেই বাতিলযোগ্য বা বাতিল হয়ে যাবে এটার জেনে আমি যদি হচ্ছে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট করি, সেটা কিন্তু কখনোই ভ্যালিড কন্ট্রাক্ট হবে না। আর ফাইনালি হচ্ছে রাইটিং রেজিস্ট্রেশন অ্যান্ড লিগাল ফ্রেমওয়ার্ক, আমি যেটা নিয়ে বলছিলাম যে এই যে একজন প্রশ্ন করলেন যে লিখিত হতে হবে কিনা। এখন আসলে মানে ভার্বাল কোনো কিছুই আসলে মানে প্রেজেন্টেবল না। আমি যদি কারো কাছে কোনো বিচার নিয়ে যাই তাহলে সেটা তো আমাকে প্রমাণ দেখাতে হবে। সেই প্রমাণটা কি হতে পারে? সেই প্রমাণটা অবশ্যই একটা রিটেন হতে হবে বা কোনো ডকুমেন্টেড হতে হবে। তো এই যে রিটেন, ডকুমেন্টেড, তারপর হচ্ছে রেজিস্ট্রেশন মানে হচ্ছে এই যে স্ট্যাম্পও কিন্তু আসলে আপনারা দেখবেন যে স্ট্যাম্প কি করে, শুধু স্ট্যাম্প 300 টাকা স্ট্যাম্পে মানে ছাপলেই হয় না, সেটা আবার নোটারি করে রাখা হয়। তো নোটারি করা কিন্তু আবার একটা রেজিস্ট্রেশনের ব্যাপার, মানে রেজিস্টার্ড হয়ে গেল বিষয়টা। তো একটা কন্ট্রাক্টকে যখন আইন দ্বারা বিধিবদ্ধ করা হবে সেটা অবশ্যই রিটেন হওয়া উচিত, সেটা অবশ্যই ডকুমেন্টেড হওয়া উচিত, সেটা অবশ্যই লিগাল ফ্রেমওয়ার্কের মধ্যে আসা উচিত। মানে বলাই আছে যে 300 টাকার কমে স্ট্যাম্প ব্যবহার করা যাবে না। তোমার কন্ট্রাক্টটা যত ছোটই হোক না কেন, 300 টাকার 3টা স্ট্যাম্প মানে 100 টাকার 3টা স্ট্যাম্প কিনতেই হবে। তার মধ্যে সমস্ত টার্মস এন্ড কন্ডিশন 200 মানে 2টা পেজের মধ্যে হয়ে গেল। 3 নম্বর পেজে কিছু লেখা নেই, ওই পেজটা তারপর আমাকে অ্যাটাচ করে দিতে হবে, মানে ওই স্ট্যাম্পটা আমাকে তারপর অ্যাটাচ করে দিতে হবে। তো একটা ভ্যালিড কন্ট্রাক্ট হতে হতে গেলে আমাকে এই বিষয়গুলা মাথায় রেখে হচ্ছে আমাকে কন্ট্রাক্টটা করতে হবে। এগুলা মাথায় রেখে আমি যদি কোনো একটা কিছু মাথায় না নিয়ে বা কোনো একটা কিছু যদি মিস করে যাই, তাহলে কিন্তু সেটা যতই এগ্রিমেন্ট হোক, যতই সেখানে প্রপোজাল অফার থাকুক, অ্যাকসেপ্টেড হোক, সেটা কিন্তু ভ্যালিড কন্ট্রাক্ট সেটাকে বলা যাবে না। আচ্ছা, এখানে আমি এটা হচ্ছে আপনাদের ম্যানুয়ালি নাই, আমি হচ্ছে যেটা বললাম যে কিছু এক্সাম্পল আমি আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করেছি আর কি। আমি যখন আলোচনা করব তখন তো আমার মাথায় যেগুলো আসবে সেগুলো দিয়েই আমি এক্সাম্পল দেব। আর এখানে আমি কিছু কিছু এক্সাম্পল আমি লিখে দিয়েছি। তো আপনারা যখন আমার স্লাইডটা পড়বেন তখন হচ্ছে আমি আহ, যে যে বিষয়গুলো আমি ভার্বালি বলছি সেটা আমি রিটেনও রেখে দেওয়ার চেষ্টা করেছি। তো এখানে এখানে আপনার হচ্ছে এক্সাম্পল গুলো আপনারা ক্লাসের সময় আপনারা শুনতে পাবেন আমার আলোচনায়, প্লাস স্লাইডের মধ্যে দেখতে পাবেন যে আমি আপনাদের জন্য এখানে কিছু এক্সাম্পল একদম লিখে দিয়েছি। তো আপনাদের যদি কখনো ক্লাসের সময় মিস করে যান, রেকর্ডিং তো আছেই, আর প্লাস হচ্ছে যখন স্লাইডটা পড়বেন তখন এই স্লাইডের মধ্যে দেখতে পাবেন যে আমি মানে ম্যাক্সিমাম জায়গাতে আমি কিছু এক্সাম্পল দিয়ে আপনাদের এটা একটু রিচফুল করার চেষ্টা করেছি। এই যে ক্যাপাসিটির কথা যেটা বললেন, এই যে এখানে ক্যাপাসিটি মানে কি, মানে মাইনর হওয়া যাবে না, তারপর হচ্ছে সাউন্ড মাইন্ড হতে হবে, তারপরে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি সবই আসতে পারে। মানে আমি যার সাথে কন্ট্যাক্ট করব সে প্রথমত মাইনর হবে না, তারপর হচ্ছে সাউন্ড মাইন্ড মানে পাগল টাগল হওয়া যাবে না, অ্যাবনর্মাল হওয়া যাবে না, এটা হচ্ছে নর্মাল ক্যাপাসিটি। আর তারপর আমাকে চিন্তা করতে হবে এটা যদি টাকা পয়সার ব্যাপার হয় সেই টাকা পয়সা দেওয়ার ক্ষমতা তার আছে কিনা, এইটাও কিন্তু এই ক্যাপাসিটির মধ্যে পড়বে। আচ্ছা, এখন আসেন হচ্ছে কনসিডারেশন। এই যে আমরা আমরা একটু আগে পড়লাম যে একটা কন্ট্রাক্ট হতে গেলে একটা কনসিডারেশনের একটা বিষয় থাকে আর কি। আহ আহ এখানে কনসিডারেশন, এক সেকেন্ড আমার একটা ফোন আসছে।
আচ্ছা। আচ্ছা, একটা ফোন এসেছিল আমার। আচ্ছা, এখন এই যে কনসিডারেশন আমরা একটু আগে দেখে আসলাম যে একটা কন্ট্রাক্টের জন্য হচ্ছে লিগাল কনসিডারেশন থাকতে হবে বা লফুল কনসিডারেশন থাকতে হবে, একটা টার্ম আমরা দেখে আসলাম। এখন এই কনসিডারেশন বিষয়টা কি, এইটা হচ্ছে আমরা এখন একটু দেখার চেষ্টা করি। হ্যাঁ, আপনি লিখেছেন যে ক্যারেক্টারিস্টিক্স অফ এ কন্ট্রাক্ট, এটা হচ্ছে ক্যারেক্টারিস্টিক বলতে পারেন, আবার এলিমেন্টস তো বলতে পারেন, দুইটাই বলা যায় যে একটা কন্ট্রাক্ট মানে লফুল কন্ট্রাক্ট হতে গেলে তার কি কি মানে বৈশিষ্ট্য থাকতে হবে এটাও বলতে পারেন, আবার হচ্ছে এলিমেন্টসও হতে পারে। মানে এটা ম্যানুয়ালি হচ্ছে এলিমেন্টস লেখা আছে বা এলিমেন্টস হিসেবেই আইনের বলা আছে। এখন আপনি যদি ক্যারেক্টারিস্টিক্সও বলা যায় বলতে পারেন, এটা বলতে পারেন, অসুবিধা নাই। কারণ মানে একটা কন্ট্রাক্টের বৈশিষ্ট্য কি হবে সেটা অন্য কোথাও বলা নাই। তো অন্য কোথাও যেহেতু বলা নাই, সে তো এটাই, এগুলোই হচ্ছে ক্যারেক্টারিস্টিক্স, এগুলোই হচ্ছে এলিমেন্টস। আচ্ছা, তো এখানে হচ্ছে কনসিডারেশন, তাহলে কি কনসিডারেশন মানে হচ্ছে যে দুই পক্ষের মধ্যে বা দুই বা ততোধিক পক্ষের মধ্যে যখন একটা চুক্তি হবে, তখন অবশ্যই প্রত্যেকটা পক্ষই কিন্তু কিছু সুবিধা ভোগ করবে। যে এক পক্ষ একটা কাজ করতেছে, আরেক পক্ষ সেটা এগেইনস্টে কিছু পাচ্ছে, বা এক পক্ষ একটা কাজ করতেছে, আরেক পক্ষ আরেকটা কাজ করে মানে তার একটা বেনিফিট যেটা পাচ্ছে সেই বেনিফিটটা পুষিয়ে দিচ্ছে। তো কনসিডারেশন হচ্ছে যখন একটা হচ্ছে কন্ট্রাক্ট বা এগ্রিমেন্ট হবে দুইটা পার্টির মধ্যে, তো সেই পার্টি দুজনই হচ্ছে একটা বেনিফিটেড হবে কিছুর মাধ্যমে। তো এই যে যে বেনিফিটেড হচ্ছে, এই বেনিফিটের ভ্যালু বা বেনিফিটের ব্যাপারটাই হচ্ছে কনসিডারেশন। তো এখানেও দেখেন, এখানে এই যে কনসিডারেশন আমরা সবসময় কিন্তু পজিটিভটা ভাবে যে কিছু দেওয়া হবে, কিছু করা হবে। আসলে শুধুমাত্র এটা না, কনসিডারেশন হতে গেলে কিছু করা হবে না, কিছু দেওয়া হবে না, এটাও কিন্তু হতে পারে। এই যে যেমন এখানে প্রমিস টু রিফ্রেন ফ্রম ডুইং সামথিং, মানে কিছু করা তো অবশ্যই কনসিডারেশন, কিছু দেওয়া তো অবশ্যই কনসিডারেশন, আবার কিছু না করেও কনসিডারেশন, কিছু করা থেকে বিরত থাকা হচ্ছে কনসিডারেশন। যেমন যে একটু আগে এক্সাম্পল দিলাম যে দুইজন ব্যবসায়ীর মধ্যে এগ্রিমেন্ট হলো যে আপনি ভাই আমার এরিয়ায় আসেন না, আমি আপনার এরিয়াতে যাব না। এটা হচ্ছে আমরা একদম চুক্তি করে দিলাম, একদম রিটেন এগ্রিমেন্ট করে দিলাম যে ঢাকার উত্তর ভাগে হচ্ছে আমি আসবো না, দক্ষিণ ভাগে হচ্ছে আমি যাব না, আপনি আসেন না। তো এই যে একজন আরেকজনের কাছ থেকে কিছু মানে করা থেকে বিরত থাকার জন্য একটা চুক্তি করছে, এইটাও কিন্তু আসলে কনসিডারেশন। সো কনসিডারেশন একটা মানে একটা ফিজিক্যাল একটা দ্রব্য হতে পারে, একটা সার্ভিস হতে পারে, একটা বেনিফিট হতে পারে, যে কোনো কিছু হতে পারে। যে এই যাদের মধ্যে চুক্তি বা এগ্রিমেন্ট হচ্ছে, তারা নিজেরা কি পাচ্ছে, একে অন্যের কাছ থেকে কি পাচ্ছে ওই এগ্রিমেন্টের বলে, সেটাই হচ্ছে তাদের মধ্যে আদান প্রদান হওয়া কনসিডারেশন। আচ্ছা, এখন দেখেন এই যে কনসিডারেশনের কত রকম এক্সাম্পল হতে পারে। সেল অফ গুডস মানে গুডস বিক্রি করা। এই যে ধরেন আমি হচ্ছে একটা গাড়ি কেনার জন্য একজনের সাথে কন্ট্যাক্ট করলাম, গাড়িটা আমাকে দেবে, আমি টাকা দেবো। তো মানে প্রোডাক্ট আদান প্রদান হতে হতে পারে কনসিডারেশন। সার্ভিস এগ্রিমেন্ট আমরা সিএফএম যেটা করি, যে আমরা হচ্ছে আপনাকে এই প্রফেশনাল সার্ভিসটা দিয়ে দেবো, আপনার হচ্ছে ফি দেবেন। সার্ভিস এগ্রিমেন্ট কনসিডারেশন। আমার হচ্ছে বাড়ির হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করতে হবে, তো আপনি হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন করে দেবেন, আমরা হচ্ছে তার জন্য পেমেন্ট করবো। এটা হচ্ছে কনসিডারেশন। মানে আমার কনসিডারেশন হচ্ছে ইন্টেরিয়র ডিজাইন, বা আমার বাড়িটা যে সুন্দর করে সেজে 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 যাবে, এটা হচ্ছে আমার কনসিডারেশন। আর যে আমাকে সাজিয়ে দেবে তাকে আমি টাকা দেবো, এটা হচ্ছে তার কনসিডারেশন। এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট, এটা খুব মানে আহ, চমৎকার জিনিস। যে এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট মানে হচ্ছে চাকরি, যে চাকরি করে কোন একটা কোম্পানিতে, তো চাকরির জন্য কি করে যে একটা সার্ভিস এগ্রিমেন্ট থাকে, তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে। সেটা হচ্ছে একটা কিন্তু মানে ডকুমেন্টস, মানে কন্ট্রাক্টের মতনই, যে সে আমাকে তার জব রেসপন্সিবিলিটি পূরণ করবে প্রতি মাসে, তার এগেনস্টে আমি তাকে এত টাকা দেবো। এটা হচ্ছে এক ধরনের মানে কনসিডারেশন। মানে দুই পক্ষে এখানে কনসিডারেশন হচ্ছে, যেহেতু কনসিডারেশন হচ্ছে সেহেতু এটাও কিন্তু একটা কন্ট্রাক্ট।
প্রমিস টু রিফ্রেইন মানে এই যে যেটা আমি বললাম, রিফ্রেইন মানে হচ্ছে কিছু থেকে বিরত থাকা। মানে প্রথম তিনটাতে কিছু পাবো কিছু দেব এই কথা আছে, আর 4 নম্বরটাতে আছে হচ্ছে কিছু করব না। যে আমি যে ইয়েটার কথা বললাম যে আমি ভাই আপনার এরিয়াতে যাব না, আপনি আমার এরিয়াতে আসেন না, এইটাও কিন্তু হচ্ছে একটা কনসিডারেশন। তো এইভাবে আমরা মানে আপনারা যখন একটা এগ্রিমেন্ট করবেন বা কারোর সাথে এগ্রিমেন্ট দেখবেন, তখন অবশ্যই সেখানে একটা অবশ্যই কনসিডারেশন করতে হবে, একটা কনসিডারেশন থাকতে হবে, একটা বেনিফিট থাকতে হবে, যে দুই পক্ষই যেখানে বেনিফিটেড হচ্ছে সেই ব্যাপারটা কিন্তু সেখানে থাকতে হবে, এবং সেটার নামই হচ্ছে কনসিডারেশন। সেটা কোনো একটা প্রোডাক্টও হতে পারে, কোনো একটা সার্ভিসও হতে পারে, আবার কিছু না করার জন্য যদি কেউ বেনিফিটেড হয়, সেইটাও হচ্ছে তাদের নিজেদের জন্য কনসিডারেশন। হ্যাঁ, নিবির আহমেদ, আপনি হাত তুলেছেন, বলেন। স্যার কনসিডারেশনকে কি আমরা মার্কেটিং এর একটা টার্ম যেটা ভ্যালু ক্রিয়েশনের সাথে তুলনা করতে পারি? ভ্যালু ক্রিয়েশন? জি স্যার, মানে ভ্যালু ক্রিয়েশনের ক্ষেত্রে তো স্যার যেমন কনজিউমাররা বেনিফিটেড হয়, এমনকি যারা হচ্ছে এটা বিক্রি করে তারাও বেনিফিটেড হয়। তো এটা কি যেমন একটা ভ্যালু ক্রিয়েশন সৃষ্টি হচ্ছে দুই দুই পক্ষেরই, তো এটাকে কি আমরা কনসিডারেশনের সাথে তুলনা করতে পারি? না, কনসিডারেশন এইটার সাথে কনসিডারেশনের তুলনা করা যাবে না। কারণ হচ্ছে আপনি যে মানে কনজিউমারের কথা বললেন, তারা কিন্তু, আমি এই যে বাজারে যে জিনিসপত্র কিনতে চাই, আমি কি তার সাথে কোনো এগ্রিমেন্ট করি যে এখানে হচ্ছে আমি কিনতে গেলাম, আমি একটা মুদি দোকানে চাল ডাল কিনতে গেলাম, তো এখানে আমি তাকে টাকা দিচ্ছি, আমি হচ্ছে তার কাছ থেকে কিনে নিয়ে আসছি, এটা হচ্ছে প্রপোজাল এন্ড অফার, এটা হচ্ছে অফার। কিন্তু এই অফারের এগেনস্টে যে আমি টাকা বা এখানে কনসিডারেশন আদান প্রদান হচ্ছে, কিন্তু এখানে কিন্তু কোনো মানে এনফোর্সিবল বাই ল এরকম কিন্তু হচ্ছে না, যে এখানে সে আমাকে হচ্ছে এত কেজি চাল দেবে, তার এগেনস্টে হচ্ছে আমি জানি যে চালের দাম এত, তো চালের দাম এত জেনেই হচ্ছে আমি তার কাছ থেকে দিয়েছি, তো আমি আহ, এই অফার করেছে, ওপেন অফার করেছে, তার জেনেই হচ্ছে তার কাছ থেকে আমি কিনতে গেছি। তো এখানে একটা কনসিডারেশনের আদান প্রদান হচ্ছে ঠিকই, কিন্তু এখানে আপনাকে মানে কন্ট্রাক্টের বেসিসে হচ্ছে কনসিডারেশনটা চিন্তা করতে হবে। এখানে ওই মুদি দোকানের সাথে কিন্তু আমার কোনো কন্ট্রাক্ট নাই যে ভাই আমি চাল কিনবো তার কাছ থেকে কিনতে হবে, এমন কিন্তু কোনো কন্ট্রাক্ট নাই। আমি যদি পাশের দোকানে দেখি যে সে একই চাল আমার কাছে সে মানে আরো কম দামে দিচ্ছে, আমি কিন্তু তার কাছ থেকে কিনতে যাব। তো এখানে কিন্তু এই যে আমি বাজার যাচাই বাছাই করে কিনলাম, এটা মার্কেটিং এর ভাষায় আপনি যে ভ্যালু ক্রিয়েশন বলতেছেন, এটা কিন্তু কোনো কন্ট্রাক্ট না। কারণ আমি বাইন্ডেড না, ওই মুদি দোকানের সাথে আমি কিন্তু প্রতিজ্ঞাবদ্ধ না যে তার কাছ থেকে আমাকে কিনতে হবে। ঠিক আছে, কন্ট্রাক্ট মানে আমরা যেহেতু কন্ট্রাক্ট অ্যাক্ট করছি, কন্ট্রাক্ট যদি আমি কারোর সাথে করি, তার সাথে আমি প্রতিজ্ঞাবদ্ধ প্রতিশ্রুতিবদ্ধ হয়ে গেলাম যে আমি তার সাথে এই জিনিসটাই করব। তো আপনি যেটা বলছেন সেটা হচ্ছে ওপেন অফার। ওপেন অফার কখনো ওই এনফোর্সিবল বাই ল হতে পারে না। ঠিক আছে। জি স্যার, বুঝেছি। আচ্ছা, এই যে প্রথমেই আমি যেটা বলেছি যে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট, বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট, এইটা আমরা তো ওই যে নলেজ লেভেল, আমাদের সময় নলেজ লেভেল ছিল, আমরা তো রিটেন পরীক্ষা দিতাম, এই প্রশ্নটা মানে 2-3 বার পর পর আসতো, এটাকে এক্সপ্লেন করো। তো এইটা আসলে মানে এক্সপ্লেন করাটা আমার মনে হয় যে এতক্ষণ যে আলোচনা করলাম, এটা আপনাদের কাছে আমার মনে হয় যে ক্লিয়ার। আপনারা কেউ কেউ বলতে পারবেন যে এটা যদি আপনাদেরকে এখন এক্সপ্লেন করতে বলা হয়, এটা মানেটা কি বলতে পারবেন? যে অল কন্ট্রাক্টস আর এগ্রিমেন্ট বাট অল এগ্রিমেন্টস আর নট কন্ট্রাক্ট, এটার মানেটা কি বলতে পারবেন? মানে এটার ডিটেলসটা কি, এটার লজিকটা কি, যদি ভাব সম্প্রসারণ করতে বলি আমরা, তো এটার মানে মূল প্রতিপাদ্যটা কি বলতে পারবেন, এই কথাটা কেন আসছে? স্যার জি সব স্যার স্যার একটা ল ধরো এনফোর্সিবল আর একটা ল ছাড়া হ্যাঁ, এনফোর্সিবল। ওইটাই আর কি, মানে এতক্ষণ যেটা বলা হলো যে সমস্ত কন্ট্রাক্টে কি থাকে, একটা এগ্রিমেন্ট থাকে, একটা প্রপোজাল থাকে, একটা অফার থাকে, মানে সমস্ত কন্ট্রাক্টে কিন্তু এগ্রিমেন্ট, প্রপোজাল, অফার, অ্যাকসেপ্টেন্স সবই থাকে। এখন ওই যে বললাম, যদি সে কন্ট্রাক্টটা হয় আমি অস্ত্র এনে দেবো, সে আমাকে মাদকদ্রব্য দেবে, সেটা তো আসলে আইন দ্বারা বিধিবদ্ধ না। বা সেই কন্ট্রাক্ট যদি কেউ ভঙ্গ করে, আমি তো কোর্টের কাছে যেতে পারবো না যে যে জিনিসটা নিষিদ্ধ সেইটার জন্য আমি কন্ট্রাক্ট করছি। তো সেই কন্ট্রাক্টটা এগ্রিমেন্ট হলেও সেই এগ্রিমেন্টটা কিন্তু আসলে কন্ট্রাক্ট হবে না। মানে কন্ট্রাক্ট বলতে তো চুক্তি বোঝে, সেই চুক্তির মধ্যে ধরেন এগ্রিমেন্ট আছে, আমি লিখে রাখছি যে এত টন হচ্ছে মাদকদ্রব্য নিয়ে আসবো, এত টন হচ্ছে অস্ত্র নিয়ে আসবো, সেখানে প্রপোজাল ছিল, অফার ছিল, কনসিডারেশন ছিল, সবই ছিল। তো সেইটা হচ্ছে এগ্রিমেন্ট বলতে পারি আমরা। চেহারায় মনে হয় কন্ট্রাক্ট, কিন্তু আসলে কন্ট্রাক্ট না। কারণ ওই এগ্রিমেন্টটা নিয়ে যদি কোনো ব্রিচ হয়, কোনো সমস্যা হয়, আমরা আইনের কাছে যেতে পারবো না, কারণ সেটা হচ্ছে ইলিগাল। তো কাজেই কন্ট্রাক্ট বলতে আমরা
মানে সমস্ত কন্ট্রাক্টই হচ্ছে এগ্রিমেন্টের সমস্ত ফিচার থাকবে, কিন্তু সমস্ত এগ্রিমেন্টের মধ্যে কিন্তু কন্ট্রাক্টের ফিচার থাকবে না, যেটার মধ্যে আইন দ্বারা বিধিবদ্ধ বা আইন দ্বারা হচ্ছে এনফোর্সিবল বাই ল যেসব এগ্রিমেন্ট, সেগুলো হচ্ছে আমাদের জন্য কন্ট্রাক্ট। এই প্রশ্নটা আমাদের মানে মানে প্রায়ই আসতো, মানে আমরা যখন পরীক্ষা দিতাম তখন 2-3 টার্ম পর পর এই মানে টার্মটা আমাদেরকে অবশ্যই মানে লিখতে হতো। আচ্ছা, এমনিতে আমাদের মানে 10:30 পর্যন্ত ছিল, আমরা আর 4 মিনিট সময় নেই, 4-5 মিনিট, যেহেতু একটু দেরিতে শুরু হয়েছে। তো এখানে দেখেন আমরা মানে প্রথম দিকে আমি ইচ্ছা করে একটু সময় নিয়েছি, প্রথম দিকে যদি একটু মানে বেসিকটা তৈরি করতে যদি একটু সময় দেওয়া হয় তাহলে কিন্তু পরে এগুলো ফটাফট হয়ে যায়। কারণ আমরা যদি জানতে পারি যে আমরা কি পড়ছি এবং সামনে আমরা কোন দিকে আগাচ্ছি, সেই জিনিসটা যদি আমাদের মাথায় ঢুকে যায়, আমাদের সামনে আগানোটা কিন্তু অনেক স্মুথ হয়ে যায়। সেই জন্যই আমি আসলে প্রথম ঘন্টাতে আমি একটু বেশি বেসিক নিয়ে আলোচনা করেছি। আচ্ছা, এখানে দেখেন, এখানে পরে যে টার্মটা আছে, আর আহ, মানে সব টপিক, কিছু কিছু টপিক আছে দেখবেন যে মানে শুধু পড়ার জন্য পড়া, এখানে একই জিনিস বারবার আসতে পারে, কিন্তু তারপরে ওই যে ল বললাম না, যে ল বা আইন, সেখানে রিপিটেশনের মধ্যেও আইনের ফাঁক ফোকর গুলো বন্ধ করার চেষ্টা করা হয়েছে। আচ্ছা, এর পরের টার্মটা যেটা, সেটা হচ্ছে হোয়েন কমিউনিকেশন অর প্রপোজাল এন্ড অ্যাকসেপ্টেন্স ইজ কমপ্লিটেড। আচ্ছা, এখন ধরেন এই যে মানে কত ধরনের ইস্যু আসতে পারে, আমি হচ্ছে প্রপোজাল দিলাম, অফার দিলাম, সেটা অ্যাকসেপ্টও করলো, এখন ওই অ্যাকসেপ্টেন্স আবার কমপ্লিট হয়েছে কিনা সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। কারণ মানে অ্যাকসেপ্ট করার পর অ্যাকসেপ্ট করার আবার অনেক ওয়ে আছে, যে ধরেন যার সাথে আমি কন্ট্যাক্ট করতেছি সে একটা শহরে থাকে, আমি একটা শহরে থাকি, আমরা দুইজন মানে ফিজিক্যালি ডিস্টেন্সের মধ্যে আছি। তো এই ফিজিক্যালি ডিস্টেন্সের মধ্যে আছি, আমরা কাছাকাছি নাই, আমাদের মধ্যে ফিজিক্যাল মানে সংযোগ হচ্ছে না, আমি তাকে দেখতে পাচ্ছি না। এইসব ক্ষেত্রে অনেক মানে সমস্যার সৃষ্টি করে, যে আমি অফার দিলাম, সে অ্যাকসেপ্ট করলো কি করলো না, অ্যাকসেপ্ট তো করছে জানাইছে ফোনে, কিন্তু তার মধ্যে যদি মাইন্ড চেঞ্জ হয়ে যায় তাহলে কি হবে, এরকম অনেক কিন্তু কেস হতে পারে। তো এই অনেক রকম কেস হয়েছে বলে কিন্তু এই যে অ্যাকসেপ্টেন্স করার পর অ্যাকসেপ্টেন্সটা কখন কমপ্লিট হবে সেটা নিয়েও আরেকটা ধারা তৈরি হয়েছে। যেমন হয়েছে যে আমি এই বন্ধুর সাথে বা একটা কন্ট্রাক্ট বা একটা এগ্রিমেন্ট করে রেখেছি, ফোনে আমাকে বলছে যে ভাই ঠিক আছে আমি রাজি, আপনি হচ্ছে আগায় যান, কিন্তু তারপরে হচ্ছে যখন আপনি সবকিছু মানে রেডি রেডি করলাম, তখন সে বলছে ভাই একটা সমস্যা হয়ে গেছে, আমি এটা করতে পারছি না। তো এই ব্যাপারটা সুবিধা যাতে কেউ না নিতে পারে সেহেতু ডিফাইন করা হয়েছে একটা অ্যাকসেপ্টেন্স কখন কমপ্লিট হবে। আচ্ছা, একটা মানে প্রপোজাল বা হচ্ছে তখনই কমপ্লিট হবে যখন হচ্ছে মানে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে প্রপোজাল কখন কমপ্লিট হবে, প্রপোজালটা তখনই কমপ্লিট হবে যখন আমি যাকে প্রপোজাল দিচ্ছি তার নলেজে যাবে যে সে আমাকে মোবাইলটা বিক্রি করতে চায়, এটা হচ্ছে আমার কাছে প্রপোজালটা কমপ্লিট হয়ে গেল। এখন অ্যাকসেপ্টেন্স কখন কমপ্লিট হবে, যখন আমি যার কাছে প্রপোজাল দিচ্ছি সে যখন আমাকে অ্যাকসেপ্ট করবে এবং সে লিখিত দেবে যে এইটা আমি নিতে চাই, তখন হচ্ছে অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিট হবে। আর এরপরে যেটা আসে, আমি যেটা বললাম যে ভাই অ্যাকসেপ্ট করার পর হচ্ছে মানে বাতিল করে দিলাম বা হচ্ছে রিভোক করা মানে হচ্ছে বাতিল করে দেওয়া। হাউ এন্ড হোয়েন এ প্রপোজাল এন্ড অ্যাকসেপ্টেন্স ক্যান বি রিভোকড, রিভোকেশন এর প্রপোজাল মানে আপনার একটা প্রপোজাল দেওয়ার পর সেটা অ্যাকসেপ্ট করা বা না করা, বা এর মধ্যে একটা টাইমিং ডিফারেন্স থাকে আর কি, যে যদি মানুষগুলা দূরে থাকে কাছাকাছি না থাকে তাহলে কি হয়, তাহলে হচ্ছে তার বাতিল করার কিন্তু সুযোগ দেওয়া উচিত তাকে। তো বাতিল করার সুযোগ দেওয়া উচিত, কারণ এখানে একটা ফ্লেক্সিবিলিটির বিষয় থাকবে, যে একটা কন্ট্যাক্ট করলাম, আমার একার ইচ্ছাতে তো কন্ট্যাক্ট হবে না, বা হচ্ছে দুইজন আমি মনে করেছিলাম যে এই কাজটা আমরা করতে পারবো, কিন্তু একটা সময় মনে হতেই পারে যে কাজটা করা ঠিক হবে না। তো এই যে আমি একটা কন্ট্যাক্ট করে ফেললাম, এইটা কতক্ষণ পর্যন্ত বা কি কারণে আমি বাতিল করতে পারবো সেইটারও হচ্ছে এখানে বর্ণনা দেওয়া আছে। কিভাবে বাতিল করতে পারবো, বাই নোটিস। বাই নোটিস মানে হচ্ছে একটা এগ্রিমেন্ট করার পর আমি হচ্ছে তাকে একটা চিঠি পাঠিয়ে দিলাম, ভাই এই সমস্যা হচ্ছে, আমি হচ্ছে এটা এখন বাতিল করতে চাই, এইটা কারণটা হচ্ছে এটা। তো এই নোটিশটা কখন আমি দিতে পারবো, যখন হচ্ছে আমি যে কাজটা করার জন্য কন্ট্যাক্ট করেছিলাম বা এগ্রিমেন্টে করেছিলাম সেই কাজটা হওয়ার আগে আমাকে নোটিশটা দিতে হবে। আমি যদি হচ্ছে যে এগ্রিমেন্টটা করেছিলাম সেই কাজ হওয়ার পরে যদি নোটিশ দেই তাহলে কিন্তু সেটা বাতিল হবে না বা বাতিল যোগ্য হবে না। ওই এগ্রিমেন্টের মধ্যে কনসিস্টিং কাজটা হওয়ার আগে আমাকে নোটিশটা দিতে হবে। বাই ল্যাপস অফ টাইম, ধরেন
আমাকে হচ্ছে বললো যে আমরা এই যার সাথে কন্ট্যাক্ট করেছি আপনি আমাকে হচ্ছে 10 দিনের মধ্যে কনফার্ম করবেন যে আপনার সাথে এই কাজটা করতে চাই। আপনি মৌখিকভাবে হ্যাঁ বলেছেন, কিন্তু এই যে এগ্রিমেন্ট আমি পাঠাচ্ছি আপনি 10 দিনের মধ্যে আমাকে সাইন করে পাঠাবেন। তো 10 দিনের তাকে টাইম দিয়েছিলাম, 10 দিনের মধ্যে সে আমাকে সাইন করে পাঠায় নাই। তার মানে কিন্তু সেই কন্ট্রাক্টটা বা সেই এগ্রিমেন্টটা বাতিল হয়ে গেছে। এক্সপায়ারি অফ রিজনেবল টাইম। আচ্ছা, এখানে রিজনেবল টাইম একটা জাজমেন্টাল বিষয় আছে, মানে আইন আসলে সবকিছুই মানে সব দরজায় খোলা রাখে আর কি। তো রিজনেবল টাইম মানে হচ্ছে যে একটা কন্ট্রাক্ট যখন কারোর মধ্যে করা হবে, একটা মানে লজিক্যাল একটা টাইম থাকবে, যে ধরেন আহ একজন হচ্ছে সেম কান্ট্রিতে আছে, তো সেম কান্ট্রিতে যখন আছে খুব ইজিলি তার সাথে যোগাযোগ করা সম্ভব হচ্ছে, তাকে 7 দিন টাইম দেওয়া হচ্ছে। তো সে হচ্ছে এখানে 7 দিনের মধ্যে সে আমাকে জানাতেই পারতো। কিন্তু ধরেন একজন হচ্ছে আছে বাংলাদেশে, আরেকজন আছে হচ্ছে অস্ট্রেলিয়াতে। তো অস্ট্রেলিয়াতে যে আছে তার সাথে তো আমার টাইমিং ডিফারেন্স আছে, তার সাথে আমার কথা বলতে হবে। তো এখন যদি অস্ট্রেলিয়াতে যে আছে তাকে আমরা বলি যে একটা এগ্রিমেন্ট পাঠিয়ে ভাই এটা আমাকে 2 দিনের মধ্যে বা 1 দিনের মধ্যে আমাকে সাইন করে পাঠান, সে কিন্তু এটা নাও পারতে পারে। কারণ এত দূরের ডিস্টেন্স, তার জন্য 1 দিন 2 দিন কিন্তু রিজনেবল না। রিজনেবল অবশ্যই 10 থেকে 15 দিন তাকে সময় দিতে হবে। তো কন্ট্রাক্টের ক্ষেত্রে কাউকে বাতিল করার সুযোগ মানে তখনই দেওয়া হবে, এবং যদি একটা রিজনেবল টাইমের মধ্যে সে যদি আমাকে জানায় তখন কিন্তু সেটা বাতিল করা সম্ভব হবে। আচ্ছা, এই এক্সপায়ারি অফ রিজনেবল টাইম, ফেলিওর অফ রিজনেবল টাইম দুইটা একই জিনিস। ফেলিওর অফ কন্ডিশন প্রিসিডেন্ট মানে হচ্ছে এগ্রিমেন্টের মধ্যে একটা কন্ডিশন দিয়ে দিল যে এই কাজটা করলে হচ্ছে আমাদের অ্যাকসেপ্টেন্স, আমাদের কন্ট্রাক্টটা ফাইনাল হবে। যে ধরেন আহ, যে ধরেন এই এগ্রিমেন্টের মধ্যে আছে যে আমরা একটা কাজ তো করবো অবশ্যই, কিন্তু তার জন্য আমাকে আপনি 10 দিনের মধ্যে আমাকে পার্সিয়াল একটা পেমেন্ট করতে হবে। মানে আমরা 1 কোটি টাকার একটা কাজ, তার জন্য আমাকে 10% আমাকে 10 দিনের মধ্যে পেমেন্ট করতে হবে, তারপরেই কিন্তু আমরা এই কন্ট্রাক্টটা সাইন করব বা কন্ট্রাক্টটা হচ্ছে নিয়ে সামনে আগাবো। তো যদি হচ্ছে এই কন্ডিশন সে ফুলফিল না করে, 10 দিনের মধ্যে সে পেমেন্টটা করলো না, তাহলে কিন্তু সেই কন্ট্রাক্টটা বাতিল হয়ে যাবে বাই ডেথ অর ইনসানিটি। তো এখন ধরেন দুইজনের মধ্যে কন্ট্যাক্ট হচ্ছে, দুইজনের মধ্যে কন্ট্যাক্ট হলে দুইজনকেই মানে জীবিত থাকতে হবে, দুইজনকে সুস্থ সবল থাকতে হবে, না হলে তো সেটা মানে স্বাভাবিক থাকবে না। তো তার মধ্যে একজন যদি অ্যাক্সিডেন্টলি মারা যান বা হচ্ছে সাউন্ড মাইন্ড আনসাউন্ড মাইন্ড হয়ে যান, অ্যাবনর্মাল হয়ে যান, অটোমেটিক্যালি সেই কন্ট্রাক্টটা কিন্তু ইনভ্যালিড হয়ে যাবে বা হচ্ছে বাতিল হয়ে যাবে। কাউন্টার অফার, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা আমরা পরে আসবো। কাউন্টার অফার মানে হচ্ছে ওই যে মোবাইল ফোনের কথা আমরা বললাম, আমি বোন থেকে বললাম যে তুই মোবাইল ফোনটা দে আমাকে, আমি হচ্ছে এই জন্য মানে 10,000 টাকা দিয়ে দেবো। সে করলো কি না, 10,000 টাকায় না, এই দোস্ত তুই আমাকে একটু সুযোগ দে, একটু আমার কত থাক তোর কত থাক, আমি হচ্ছে তোকে 8,000 টাকা দেবো। এই যে 8,000 টাকা যে সে আমাকে অফার করলো, এটা কিন্তু এইটার মাধ্যমে কিন্তু মানে আগের কন্ট্রাক্টটা এটা কিন্তু বাতিল হয়ে গেল। যে 10,000 এগেনস্টে সে যে আমাকে 8,000 টাকা দেওয়ার কথা বলছে, এইটা কিন্তু আর ওই অফার বা ওই প্রপোজাল বা ওই এগ্রিমেন্টের পার্ট থাকলো না, এটা কিন্তু একটা নতুন অফার হয়ে গেল। তো নতুন অফার যদি হয় এটাকে বলা হচ্ছে কাউন্টার অফার। কাউন্টার অফার হলে আগের অফারটা বা আগের কন্ট্রাক্টটা বাতিল হয়ে যায়, সেই কাউন্টার অফারে যদি কেউ রাজি হয় তাহলে নতুন ভাবে আরেকটা এগ্রিমেন্ট বা কন্ট্রাক্ট করতে হয়। আর ফাইনালি হচ্ছে বাই রিফিউজাল, মানে হচ্ছে আহ, এই কন্ট্যাক্ট করার সময় হচ্ছে এক পক্ষ মনে করছে না এটা নিয়ে আগানো ঠিক হবে না, আমি হচ্ছে তখনই না করে দিলাম যে ভাই আমরা মনে হয় না এটা আমাদের করা ঠিক হবে, এই যে রিফিউজ করে দিলাম। এই রিফিউজালের মাধ্যমে কিন্তু কন্ট্রাক্টটা রিভোক বা বাতিল হতে পারে। আচ্ছা, আজকে আমরা এখানেই শেষ করি, কারণ অলরেডি আমরা সময় হয়ে গেছে। তো স্যার আমরা হচ্ছে, হ্যাঁ বলেন। আমার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলেন। স্যার এখানে যে বাই ল্যাপস অফ টাইম ছিল, এটা কি স্যার যথাসময়ে উল্লেখ করছিল? এটা বাই ল্যাপস অফ টাইম এটা? হ্যাঁ, বাই ল্যাপস অফ টাইম হচ্ছে এইটা আপনার মানে এগ্রিমেন্টের মধ্যে উল্লেখ থাকতে পারে, আবার এগ্রিমেন্টের মধ্যে উল্লেখ নাও থাকতে পারে। এগ্রিমেন্টের মধ্যে উল্লেখ থাকলে তো অবশ্যই কোনো সমস্যা নাই, যে আমাকে আহ, ধরেন এগ্রিমেন্টের মধ্যে যেমন ধরেন এই যে আহ, না ওইটা ঠিক হবে না বলা, আমি ধরেন যে আমরা যে এনওসি পাঠাই, আমরা যে এক ফার্ম অডিট করেছি গত বছর, তো আরেক ফার্মের কাছে হচ্ছে আমরা পরের বছর মানে নতুন ফার্ম যদি অডিটটা পায় আগের ফার্মের কাছে এনওসি চায়, মানে প্রফেশনাল ক্লিয়ারেন্স চায়। তো প্রফেশনাল ক্লিয়ারেন্সের জন্য তার একটা কথা লেখে যে
14 দিনের মধ্যে আপনি যদি আমাকে মানে ক্লিয়ারেন্সটা না দেন বা কোনো রেসপন্স না করেন, আমি ধরে নেব যে এখানে আপনার কোনো সমস্যা নেই। তো তাহলে একইভাবে, হ্যাঁ একইভাবে হচ্ছে কন্ট্রাক্টের ক্ষেত্রেও এই এই মানে ব্যাপারটা থাকতে পারে যে ধরেন দুইজনের মধ্যে এগ্রিমেন্ট হচ্ছে, দুইজনের মধ্যে এগ্রিমেন্ট হওয়ার সময় সেই তাদের মধ্যে একটা কথাবার্তা হয়ে থাকলো যে আমি এই যে ডিডটা তৈরি করেছি, এই ডিডের মধ্যে দেখেন কন্ডিশন লেখা আছে, আপনি আমাকে 7 দিনের মধ্যে এটা সাইন করে পাঠাবেন। তো দুইজনের মধ্যে এই কন্ট্রাক্টটা লেখা আছে এবং কন্ট্রাক্টের মধ্যে ডেট লেখা আছে যে কন্ট্রাক্ট এগ্রিমেন্ট কবে হয়েছে, কবে হচ্ছে সেটা মানে সাইন হয়েছে। তো এখন তাদের মধ্যে যে কথাটা আছে যে 7 দিনের মধ্যে আমাকে সাইন করে পাঠাতে হবে, এখন 7 দিন যদি পার হয়ে যায় আমি কিন্তু তার জন্য বসে থাকবো না, আমি কিন্তু সেই কন্ট্রাক্টটা বাতিল করে ধরে নেব। ঠিক আছে। জি স্যার, বুঝতে পারছি। আর রিজনেবল টাইম হচ্ছে ওই যে যেটা বললাম যে আহ, এই ল্যাপটপ টাইম হচ্ছে টাইমটা মেনশন করা থাকবে, আর রিজনেবল টাইম হচ্ছে একটা মানে আমি তো একজনের সাথে মানে কন্ট্যাক্ট করে তার কনফার্মেশনের জন্য বা সাইনের জন্য বছরের পর বছর বসে থাকতে পারি না। একটা অবশ্যই রিজনেবল টাইম আছে যে 10 দিন 15 দিন যেটাই হোক না কেন, লজিক্যাল টাইম, সেই লজিক্যাল টাইমটা কনসিডার করে সেটা পার হয়ে গেলেও যদি তার মধ্যে কন্ট্রাক্টটা ফাইনাল হয় না হয় তাহলে সেটাও কিন্তু বাতিল বলে গণ্য হবে। আচ্ছা আমি আহ, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা আপনাদের এখানে দিয়ে দিচ্ছি, আমি স্লাইডটা শেয়ার করে রাখবো, আপনারা একটু গো থ্রু করবেন। হ্যাঁ আমি স্লাইডটা শেয়ার করে রাখবো, আপনারা সবাই ক্লাস ক্যাপ্টেন যে সে আমাকে একটু নক দিয়েন। তো আপনি সবাইকে স্লাইডটা শেয়ার করে দিন এবং অর্ধেক আমরা শেষ করতে পেরেছি, বাকি অর্ধেক আগামী ক্লাসে শেষ হয়ে যাবে। এবং যেহেতু 5টা ক্লাস টার্গেট করেছি, তো 3 নম্বর বা 4 নম্বর ক্লাসের মাঝামাঝি আমরা এই কন্ট্যাক্ট টাইমটা শেষ করে আমরা তার বাকিটা সময় কোশ্চেন আনসার বা এমসিকিউ প্র্যাকটিসে আমরা ব্যয় করব। তো যদিও এখানে স্লাইডটা আমি একটু বড় করে বানিয়েছি, এটা একটা ক্লাসের জন্য না, এটা 2টা ক্লাসের জন্য, তারপর আপনারা এটা গোথ্রু করবেন, গোথ্রু করে আগে থেকে একটু পড়ে রাখবেন। পড়ে রাখলে হয় যে আমরা যখন আলোচনা করব তখন মানে বুঝতে আরো সুবিধা হবে যদি আপনারা আগে থেকে একটু পড়ে রাখেন। আসসালামু আলাইকুম স্যার। তো ঠিক আছে, তাহলে দেখা হবে নেক্সট ক্লাসে আমরা এই স্লাইডটা বাকিটা শেষ করব। আচ্ছা আরেকজন হাত তুলেছেন, আসিফ হাসান, আপনি কিছু বলবেন? স্যার মানে একসেপ্টেন্সটা স্যার কমপ্লিট হচ্ছিল কিভাবে, একটু যদি ছোট করে বলতেন স্যার তাহলে। আচ্ছা এখানে কমপ্লিট হচ্ছে কমপ্লিট হচ্ছে দুইটা দুইটা জিনিসের কমপ্লিটনেস আমরা কথা বলছি, একটা হচ্ছে প্রপোজালের কমপ্লিটনেস, একটা হচ্ছে অ্যাকসেপ্টেন্সের কমপ্লিটনেস। তো প্রপোজালের কমপ্লিটনেস হচ্ছে মানে প্রপোজালটা তখনই কমপ্লিট হবে যখন আমি যাকে প্রপোজালটা দিচ্ছি তার কাছে প্রপোজালটা পৌঁছাবে। ঠিক আছে, যেমন ধরেন আমি হচ্ছে আমার বন্ধুকে ওই যে বললাম যে তুই আমাকে ফোনটা দিস, আমি হচ্ছে 20,000 টাকা দেবো। তো এখন আমি হচ্ছে তাকে মেসেঞ্জারে হচ্ছে মেসেজ দিলাম, তো মেসেঞ্জারে মেসেজ দিলাম, এখন নেট নাই, ইন্টারনেট নাই। তো ইন্টারনেট যখন নাই তখন তো সে মেসেজ দেখতে পাবে না। তো আহ, আমার কাছে নেট আছে, তার কাছে নেট নাই, তো আমি হচ্ছে তাকে মেসেঞ্জারে মেসেজ পাঠিয়ে বসে থাকলাম। তো এইটা কিন্তু আমার দিক থেকে প্রপোজাল হলো, তার দিক থেকে প্রপোজাল হয় নাই, কারণ এটা কিন্তু সে পায় নাই, জিনিসটা তার কাছে কিন্তু পৌঁছায় নাই। তো যখন নেট অন হবে, সে যখন আমার প্রপোজালটা পাবে তখনই কিন্তু এই প্রপোজালটা অ্যাকসেপ্ট মানে প্রপোজালটা কমপ্লিট হবে। আর অ্যাকসেপ্টেন্সটা কখন কমপ্লিট হবে, যখন সে আমাকে ফিরতি মেসেজ পাঠাবে যে ঠিক আছে দোস্ত আমি রাজি, তো আমি হচ্ছে এই 10,000 এগেনস্টে আমি হচ্ছে তোর ফোনটা নিতে রাজি। তো জি এইটা যখন আমার কাছে পৌঁছাবে তখন অ্যাকসেপ্টেন্সটা কমপ্লিট হবে। ঠিক আছে। জি স্যার, বুঝতে পেরেছি স্যার, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে, থ্যাংক ইউ, তাহলে পরের ক্লাসে আবার দেখা হবে। পরের ক্লাসে আমরা আরো অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করবো। হ্যাঁ এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হ্যাঁ আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমি স্লাইডটা শেয়ার করে দেবো। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।